নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই অন্ধকারের গল্পকথা 2.2 এর সেই রহস্য ঘেরা জগতে, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় অজানা কিছু প্রশ্নের দরজা আর প্রতিটি ঘটনার আড়ালে লুকিয়ে থাকে অদেখা কোনো সত্য। এখানে ভয়ের চেয়ে বড় হলো কৌতূহল, আর উত্তর খোঁজার পথটাই সবচেয়ে রহস্যময়। তাহলে প্রস্তুত হন, মনোযোগ দিয়ে শুনুন আর নিজেই খুঁজে নিন সত্যের ইঙ্গিত। শুরু হচ্ছে আজকের গল্প। চায়ের কাপটা টেবিলের ওপর একটা টক শব্দ করে নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, কেসটা একদম শেষ হয়ে এসেছে, বুঝলে অজিত। নেহাত আর একটু আগে বুঝতে পারলে অপরাধীকে ধরেই ফেলতে পারতাম। সামান্য ভুলের জন্য হাত ফসকে শহরের বাইরে চলে গেল। তুমি তো প্রথম থেকেই বলেছিলে তুমি কেসটা প্রায় শেষ করে এনেছো, তাহলে কোথায় আটকালে বলো তো? আর বলো না অজিত, একদম তো কেসটা শেষ করেই ফেলেছিলাম। শেষের সময় এসে একটা মাত্র সূত্র কিছুতেই মেলাতে পারছিলাম না। সন্দেহটা দুজনের ওপর হচ্ছিল। প্রথম জনের ওপর সন্দেহ করার অনেকগুলো কারণ ছিল, তাই আমি তাকেই সন্দেহ করেছিলাম। কিন্তু শেষে ওই একটা সূত্রের জন্য দেখা গেল আসলে সে মোটেই অপরাধী নয়, অপরাধী আরও একজন। তবে ওখানে ভুলটা হয়েছিল। কি আর করা যাবে, অপরাধী ঠিক ধরা পড়বে, যাবে আর কোথায়। তা ওই কেসটা তো প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকে তোমার হাতে রয়েছে, এখন নতুন কোনো কেস নেই? ব্যোমকেশ চায়ের কাপে আর একটা চুমুক দিয়ে কাপটা হাতে নিয়েই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলে উঠল, ছিল না অজিত, আজ সকাল পর্যন্ত ছিল না। কিন্তু আজ সকালে দাসবাবু টেলিফোন করে জানালেন তিনি দুপুরের মধ্যেই আমার কাছে আসছেন। আর তিনি আসছেন মানে নিশ্চয়ই কোনো একটা কেস নিয়ে আসছেন। অকারণে দাসবাবু তো শুধু গল্প করার জন্য আমার কাছে আসেন না। ব্যোমকেশের কথা শুনে আমি অবাক হলাম। বললাম, টেলিফোনে কেসের কথা কিছু জানিয়েছেন তোমায়? মানে ব্যাপারটা আসলে কি তার কিছু? ব্যোমকেশ চাটা শেষ করে শূন্য কাপটা টেবিলের ওপর নামিয়ে রেখে ইজি চেয়ারে হেলান দিল। দুটো হাত মাথার পেছনের দিকে রেখে চোখ বন্ধ করে বলল, দাসবাবু জানালেন শহরে একজন খুন হয়েছে। তবে খুনটা নাকি হয়েছে বড় অদ্ভুতভাবে। মৃতদেহ পাওয়া গেছে। কাল সকালেই প্রথমে দেখে মনে হয়েছিল হার্ট অ্যাটাক হয়েছে। বাড়ির কাজের লোকটি খবর দিয়েছিল পুলিশকে, কিন্তু ডাক্তার এসে জানিয়েছে হার্ট অ্যাটাকে নয়, তার ঘাড়ের কাছে সামান্য ফুটো হয়েছে। সেখানে বিন্দুর মতো রক্ত জমে আছে, যা দেখে মনে হবে যে বোধহয় কোনো ইনজেকশন সেখানে পুশ করা হয়েছিল। ডাক্তার ব্যাপারটা থেকে সন্দেহ করতে পারে যে ওই বাড়িতে বিছানায় ঘুমানোর সময় রাতের বেলা কোনোভাবে সূচের মতো ছোট কিছু একটা তার ঘাড়ের কাছে এমন একটা জায়গায় ঢুকে গিয়েছিল, তার জন্য ভদ্রলোকের এমন অবস্থা হয়েছে। যদি তিনি মারা না যেতেন তাহলে হয়তো তার গোটা শরীর প্যারালাইজ হয়ে যেতে পারত। ঘাড়ের এমন একটা অংশে সূচটা ঢুকেছে যেটা খুব সূক্ষ্ম হাতের কাজ বলে ডাক্তার মনে করছে। আর শরীর সম্পর্কে খুব ভালো জানা না থাকলে ওভাবে সূচটা ঘাড়ের ওখানে কেউ ঢোকাতে পারবে না। কিন্তু রাতের বেলা তার বাড়িতে কেউ ঢুকে তার ঘরে সূচ ঢোকালো, অথচ ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, এটা মেনে নেওয়া যাচ্ছে না। ব্যোমকেশের কথা শুনে আমি কেমন যেন অবাক হয়ে গেলাম। এই কেসটা কেমন যেন অদ্ভুত। রাতের বেলা তার বাড়িতে ঢুকে কেউ ঘাড়ে ইনজেকশন পুশ করেছে, অথচ ভদ্রলোক প্রতিরোধের কোনো চেষ্টা করেননি। কেমন যেন মনে হলো, তাই বললাম, আচ্ছা ব্যাপারটা এমন নয় তো যে ভদ্রলোক বিছানায় শোয়ার সময় জানতেন না যে তার বিছানায় কোনো একটা সূঁচ রয়েছে, তারপর ঘুমানোর সময় সূঁচটা ঘাড়ের কাছে ফুটে গেছে? আর না হলে তার ঘরের ভেতর কেউ ঢুকে সূঁচ ফুটিয়ে দেবে এমনটা তো হতে পারে না। কাজের লোকটিকে কি পুলিশ সন্দেহ করছে? শুধু সন্দেহ নয়, পুলিশের অনুমান কাজের লোকটি এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত রয়েছে। তবে আশ্চর্যের কথা হলো, কাজের লোকটি প্রায় 12 বছরের পুরনো। সে হঠাৎ করে এমন একটা কাজ কেন করতে যাবে, সেটাই পুলিশ খুঁজে বার করতে পারছে না। বাড়িতে কোথাও কিছু চুরি হয়নি, এমনকি কাজের লোকটা নিজে পরদিন সকালে এসে দরজা বন্ধ দেখে আশেপাশের লোককে খবর দেয়। সবাই দরজা ভেঙে ভিতরে ঢুকে এই ব্যাপারটা দেখতে পায়। এবার সমস্যা হলো, ভদ্রলোক যদি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখেন, তাহলে রাতের বেলা যেই হোক না কেন সে ভেতরে ঢুকলো কি করে
আবার বাইরে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করেই দিল বাকি করে। কেসটা অল্প একটু শুনেছি অজিত, কিন্তু কেসটা মোটেও সহজ বলে মনে হচ্ছে না। ব্যোমকেশের মুখে কথাগুলো শুনে আমারও কেমন যেন তেমনটাই মনে হতে লাগলো। তবে দাসবাবু না এলে পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে না। ব্যোমকেশের কাছ থেকে যতটা শুনলাম তাতে আমার মনে হতে লাগলো এই কেসে হয় কাজের লোকটি জড়িত রয়েছে, না হলে যে কিভাবে এমনটা সম্ভব সেটাই বুঝতে পারছিলাম না। হঠাৎ করেই ব্যোমকেশ বলে উঠল, দাসবাবুর কাছ থেকে কথাটা শুনে অনেক বছর আগের একটা কেসের কথা মনে পড়ে গেল। আসলে থানায় তুমি তো জানোই অনেক আগের কেস ফাইল সমস্ত কিছুই থাকে। তেমনি একবার কেস ফাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমনই একটা কেসের খবর পেয়েছিলাম। সেখানেও ঠিক এমনভাবে খুন করা হয়েছিল। সেখানে বিছানার চাদরের তলায় সূচ দেখা ছিল, ঠিক এমন ভাবে যাতে ভদ্রলোক বিছানায় শুতে গেলেই তার ঘাড়ের কাছে ফুটে যায়। কিন্তু এই কাজটা করতে গেলেও তো কাউকে বাড়ির ভেতরে ঢুকতে হবে, সেটা কি করে সম্ভব? আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। ব্যোমকেশও নিজের মতোই ভেবে চলেছিল। এমন সময় বৌঠান এসে চায়ের কাপগুলো নিয়ে গেল। আমাদেরকে এভাবে চিন্তামগ্ন দেখে বলল, কি ব্যাপার বলো তো তোমাদের? তোমরা এমন চিন্তিত হয়ে পড়লে কেন? যতদূর জানি তোমাদের আগের কেসটা তো প্রায় সমাধান হয়েই গেছে। আবার নতুন কোনো কেস নাকি? ব্যোমকেশ হেসে উঠে বলল, আরে সত্য, ওই যে গাছে কাঁঠাল গোফে তেল বলে একটা প্রবাদ বাক্য আছে না, ব্যাপারটা ঠিক তেমনি। দাসবাবু আমাদের এসে কেসের ব্যাপারে ভালো করে জানাবেন, তার আগেই কেসের ব্যাপারে যতটা শুনেছি তাই নিয়েই আমরা চিন্তিত হয়ে পড়েছি। অজিত, এখন এই বিষয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আগে দাসবাবুর কাছ থেকে সবটা শুনি, তারপর না হয়। ব্যোমকেশের কথায় আমিও বুঝলাম সেটাই ভালো হবে। গোটা ব্যাপারটা ভালো করে না জানতে পারলে শুধু শুধু কোনো অনুমান করে লাভ নেই। তারপর দেখা যাবে দাসবাবুর কথায় আমাদের সমস্ত অনুমানই মিথ্যে হয়ে গেল। তাই আমিও চেয়ারের উপর ভালো করে গুছিয়ে বসলাম। আমাদের সামনে টেবিলের উপর রাখা একটা নতুন মোমদানি। এই মোমদানিটা বৌঠান শখ করে কিনে এনেছে কয়েকদিন আগে। বৌঠান তার দাদার বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ফেরার পথেই নিয়ে এসেছে। মোমবাতিটা রাখার জন্য ব্যবহৃত এই জিনিসটা অর্থাৎ মোমদানিটা কিন্তু পেতলের অনেকটা পেনদানির মতোই, তবে বেশ কয়েকটা মোম চারপাশে রাখা যাবে। তেমনই ছোট ছোট ফুটো করা রয়েছে মাঝখানে। গোটা মোমদানিটার চারপাশে ফুলের কারুকার্য করা। জিনিসটা পিতলের, তাই বেশ ভারী। ব্যোমকেশের কিন্তু সেটা ভারী পছন্দ হয়েছে। সেটা ও নিজের ঘরে টেবিলের উপরে রেখেছে। আমাদের এদিকে মাঝে মাঝেই লোডশেডিং হতে শুরু করেছে, তাই এখন এটাই কাজে লাগবে। মোমদানিতে রাখার জন্য বৌঠান বেশ কিছু রঙিন মোমবাতিও নিয়ে এসেছে। বৌঠানের শখ বলে কথা, সেটা ব্যোমকেশ এবং আমাকে অবশ্যই মেনে নিতে হবে। বৌঠান নিজের মতো চলে গেল, আমরা বসে রয়েছি। একটু পরেই পুঁটিরাম এসে জানালো দাসবাবু এসেছে। দাসবাবুর জন্য 1 কাপ চা আর আমাদের জন্য আরও 1 কাপ করে চা নিয়ে আসার ফরমাইশ পুঁটিরামকে করা হলো। ততক্ষণে দাসবাবু দরজার পর্দা সরিয়ে বাড়ির ভেতরে ঢুকে এলেন। ব্যোমকেশ তাকে দেখতে পেয়ে বলল, আরে আসুন 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 দাসবাবু, আপনার যে দুপুরে আসার কথা ছিল এত তাড়াতাড়ি চলে এলেন। ওপর মহল থেকে খুব চাপ আসছে নাকি? দাসবাবু সামনের চেয়ারে বসে পকেট থেকে রুমাল বার করে ঘাম মুছতে মুছতে একটু হাঁপাতে হাঁপাতেই বলে উঠলেন, চাপ তো আছেই ব্যোমকেশ বাবু। আসলে আগের কেসের অপরাধীকে এখনো ধরা যায়নি। তা আপনি অপরাধীর সন্ধান দিয়েছেন ঠিকই, কিন্তু আমরা এখনো তাকে ধরে উঠতে পারিনি। তার উপর আবার এমন অদ্ভুতভাবে একজন খুন হয়েছে। বুঝতেই পারছেন ওপর মহল থেকে একটা চাপ আসছিল। তা আমি জানিয়ে দিয়েছি আপনার সাথে কেসের ব্যাপারে কথা বলতে আমি আপনার বাড়িতে আসছি। আপনি জানেনই তো ব্যোমকেশ বাবু, আপনার কথা বললে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি পাওয়া যায়। ব্যাপারটা বুঝলে তাহলে অজিত? দাসবাবু আমার নাম বলে ওপর মহল থেকে খানিকটা অব্যাহতি চাইছেন। তা যাই হোক, সেসব কথা থাক। এখন আপনি বলুন তো দাসবাবু, যে কেসের ব্যাপারে আপনি এসেছেন তার ব্যাপারটা একটু খুলে বলুন, না হলে আমরা যে কিছু ধারণা করতে পারছি না। আচ্ছা দাসবাবু, আপনি নিশ্চিত ওই ঘরে ঢোকার জন্য অন্য কোনো রাস্তা ছিল না? আমরা গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। ভদ্রলোক যে ঘরে ঘুমিয়েছিলেন সেটাই তার শোবার ঘর। ওই ঘরে ঢোকার জন্য ওই একটা রাস্তা ছাড়া
অন্য কোনো রাস্তা নেই। পরদিন সকালে কাজের লোকটি বাড়িতে আসে যখন, তখন নিচের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সে অনেকক্ষণ ডাকাডাকি করে। ভদ্রলোকের নাকি অনেক সকালে উঠে যাবার অভ্যাস, কিন্তু ডাকাডাকিতে কাজ না হওয়ার জন্য কাজের লোকটি ভয় পেয়ে আশেপাশের লোকজনদের ডেকে আনে। ওরা দরজা ভাঙার আগেই পুলিশে টেলিফোন করেছিল। পুলিশ মানে আমরা যাওয়ার পরেই দরজা ভাঙা হয়, তাই দরজা যে ভেতর থেকে বন্ধ ছিল সেটা আমরাও জানি। আমরা দরজা ভাঙার সময় সেখানেই ছিলাম। নিচের ঘরের দরজা, এমনকি ভদ্রলোকের ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। তাই বাইরে থেকে কেউ ভেতরে ঢুকে যে কাজটা করবে তার কোনো সম্ভাবনা নেই। অন্তত আমাদের তো তাই মনে হয়েছে। এবার ওই ঘরে ঢোকার কোনো গুপ্ত রাস্তা থাকার সম্ভাবনাটা আমাদের মাথাতেও এসেছিল, কিন্তু ঘরের দেওয়াল মেঝে সবকিছু পরীক্ষা করেও আমরা কিছুই খুঁজে পাইনি। দেখলে অজিত, তোমায় বলেছিলাম না, দাসবাবুর কাছ থেকে সমস্যাটা শুনলে তারপরেই কিছু একটা ধারণা করা যাবে। আমরা আন্দাজ করছিলাম অন্তত সবার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু সেটা বন্ধ ছিল ভেতর থেকে। আর মানে যদি কেউ বাড়ির ভেতরে এসে থাকে আর ওই ঘরে ঢুকে থাকে, তাহলে অন্য পথে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু এমন কাজ করবেটা কে? আমি জানি ব্যোমকেশ বাবু আপনি ভূত বিশ্বাস করেন না, কিন্তু কাজের লোকটি আমাদের একটা অদ্ভুত কথা বলেছে। সে ওই বাড়িতে সকালে একবার আসে, দুপুর পর্যন্ত কাজ করে চলে যায়, আবার বিকেলের দিকে এসে সন্ধে পর্যন্ত সমস্ত কাজকর্ম করে যায়। কিন্তু সন্ধেবেলার দিকে তার বারবার মনে হয়েছে ছাদের উপর কেউ যেন হাঁটাচলা করছে। বারবার তার মনে হতো বাড়ির বাইরের দিকেও অন্ধকারে কারা যেন রয়েছে। সে একটু ভীতু। সে বারবার বলছে এই কাজটা ভূত ছাড়া অন্য কেউ করতে পারে না। বন্ধ ঘরের মধ্যে একমাত্র ভূতই ভেতরে আসতে পারে। দেখুন দাসবাবু, আপনার কথার সাথে কাজের লোকের কথার মিল থাকলেও ভূত যদি ঘরের ভেতরে আসেও, তাহলে তাকে সূঁচ দিয়ে খুন করতে হবে কেন? না না, এই ব্যাপারটা তো ঠিক মিলছে না। দেখুন দাসবাবু, আমি ভূতে বিশ্বাস করি না। যদি বিশ্বাস করি, তাহলেও যে মানুষ একবার মরে গেছে সে আবার পৃথিবীতে ফিরে আসবে এটা হতে পারে না। মানুষ বেঁচে থাকে অনেক কষ্ট করে। এ যেমন আমাদের কথাই ধরুন, সারাদিন খুনি, অপরাধী, ষড়যন্ত্র, চক্রান্ত এইসব নিয়েই কাজ করতে হয়। আমার কাছ থেকে কথা শুনে তাকে সে সমস্ত লিখতে হয়, তারপর প্রকাশকের সাথে কথা বলা, লেখা, বই বার করা এই বড় ঝামেলা। তাই একবার যে মরে গেছে সে আবার ফিরে আসবে সে কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি আপনি এসব বিশ্বাস করেন, কিন্তু শক্ত কোনো কারণ নেই দাসবাবু। ভদ্রলোকের ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি আমরা। ভদ্রলোকের ব্যাপারে আশেপাশের লোকেরাও খুব বেশি কিছু জানে না। মাত্র 10-12 বছর আগে ভদ্রলোক এখানে এসে থাকতে শুরু করেছেন। ওই বাড়িটাও তিনিই তৈরি করেছেন। তার ছেলেও আছে, সেই ছেলে বাইরে থাকে। দেশের বাইরে নয়, শহরের বাইরে কি যেন একটা বড় কোম্পানিতে সে কাজ করে, আর বছরে একবার ছুটিতে বাড়িতে আসে। তার সেই ছেলেকেও খবর পাঠানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সে চলে আসবে বলেছে। কিন্তু আমরা এখন কি করি বলুন তো ব্যোমকেশ বাবু? মৃতদেহ তো মর্গে রয়েছে। ডাক্তারের কথা, ওই সূচ ঘাড়ের এমন একটা জায়গায় ঢুকেছে তাতে শরীরের সমস্ত নার্ভ নাকি অকেজো হয়ে গেছে, আর সেই কারণেই শরীরের রক্ত চলাচল কিংবা অন্য কিছু একটা বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ব্যোমকেশ দুটো হাত মুখের সামনে জড়ো করে চুপ করে বসেছিল। দাসবাবু চুপ করে ব্যোমকেশের দিকে তাকিয়ে রয়েছে। আমিও কোনো কিছু বুঝে উঠতে না পেরে চুপ করেছিলাম। ব্যোমকেশ বলল, ব্যাপারটা কিন্তু বড়ই অদ্ভুত। ভদ্রলোক 10-12 বছর হলো এখানে এসেছেন, আর তার ছেলে থাকে বাইরে। তার মানে ভদ্রলোক বাড়িতে একাই থাকেন। আচ্ছা, তিনি কাজকর্ম কি করতেন সে ব্যাপারে কিছু জানতে পেরেছেন? না ব্যোমকেশ বাবু, কাজের লোকটির কাছ থেকে জানা গেছে ভদ্রলোক কাজকর্ম তেমন কিছু করতেন না, কিন্তু তার নাকি অনেক টাকা। সেই টাকাতেই তিনি বাড়িতে বসেই খেতেন। তাছাড়া তার ছেলে বাইরে কাজ করে, তবে ছেলের কাছ থেকে তিনি 1 টাকাও নিতেন না। ছেলের সঙ্গে বাবার সম্পর্ক যে খুব একটা ভালো ছিল সেটাও কিন্তু নয়, তবে বাবা নাকি ছেলের সাথে প্রতিদিন টেলিফোনে কথা বলতেন। এরকম কিছু কথা কাজের লোকটির কাছ থেকে জানা যায়, তবে কাজের কিছু জানা যায়নি। ভদ্রলোকের কোনো শত্রুর ব্যাপারে কিংবা তার সাথে কারোর কোনো ঝামেলা হয়েছিল কিনা সেসবও জানা যায়নি।
আর ভদ্রলোক সারাদিন বাড়িতেই থাকতেন, তার সাথে কারোর শত্রুতা হবে কি করে? বাইরের সমস্ত কাজ ওই কাজের লোকটি করত, বাজার করে আনা থেকে বাকি সমস্ত কাজ। ভদ্রলোক মাঝে মাঝে ব্যাংকে যেতেন টাকা তুলে আনতে, ব্যাস ওটুকুই। ব্যাপারটা অদ্ভুত। ভদ্রলোকের সাথে কারো কোনো শত্রুতা নেই, তিনি বাড়ির বাইরে কোথাও যান না, একমাত্র ব্যাংক ছাড়া। তারপরেও তাকে এভাবে খুন করলো কে? খুনের মোটিভটা কি? ঘর থেকে কিছু চুরি হয়নি সে ব্যাপারে আপনি নিশ্চিত? চুরি হওয়া তো অনেক দূরের ব্যাপার, ঘরের সমস্ত কিছুই আগের মতোই যথাস্থানে রয়েছে। ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন নেই যাতে মনে হয় ঘরের মধ্যে কেউ ঢুকেছিল। কিন্তু ব্যোমকেশ, কেউ তো ঘরে এসেছিল, সে ভদ্রলোক ঘুমিয়ে পড়ার পরেই হোক কিংবা আগেই হোক। ওই সূঁচটা তার বিছানায় নিজে থেকে তো চলে আসেনি, আর যদিও আসে তাহলে সূঁচটা এমনভাবে থাকবে যাতে ভদ্রলোক ঘুমানোর সাথে সাথে তার ঘাড়ের কাছে গিয়ে পড়বে। এটা তো বিশ্বাস করা যায় না। সেটাই তো অজিত, ভদ্রলোকের ছেলের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, কিন্তু ছেলে বাবাকে খুন করতে চাইবে কেন? তার মোটিভটাই বা কি? তাহলে কি বাবার সম্পত্তি পাওয়ার জন্য? কিন্তু দাসবাবুর কথায় ছেলে ভালো জায়গাতে কাজ করে, বছরে একবার বাড়িতে আসে, তাহলে সে এমনটা করতে চাইবেই বা কেন? আচ্ছা, ভদ্রলোকের কি আর কোনো আত্মীয় বা পরিবারের সদস্য রয়েছে? এখানেও একটা খটকা রয়েছে ব্যোমকেশবাবু। কাজের লোকটি জানিয়েছে সে প্রায় 11 বছরের বেশি ও বাড়িতে রয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যে একমাত্র ভদ্রলোকের ছেলে ছাড়া আর কাউকে সে দেখতে পায়নি। ছেলেটি নিপাট, ভদ্র, ভালো মানুষ। যতবারই এসেছে কাজের লোকটির সাথে খুব ভালো ব্যবহার করেছে। এমনকি বাড়ি ফেরার সময় তার বাবার জন্য যেমন অনেক কিছু নিয়ে আসতো, তেমন কাজের লোকটির জন্য নিয়ে আসতো। কাজের লোকটিকে কাকা ছাড়া কথা বলতো না। ছেলেটি নাকি তার বাবার মৃত্যুর কথায় বেশ আঘাত পেয়েছে, তাই তাড়াতাড়ি কাজ ছেড়ে আশা করছি আজকের মধ্যেই চলে আসবে। এই ভদ্রলোক মারা গেছেন, তার নামটা কি? কাজের লোকটির কাছ থেকে এবং তার সমস্ত পরিচয়পত্র থেকে জানা গেছে ভদ্রলোকের নাম শ্যামাকান্ত রায়, ভদ্রলোকের ছেলের নাম রমাকান্ত রায়। কিন্তু একটা ব্যাপার আমি এখনো বুঝতে পারছি না ব্যোমকেশবাবু, ভদ্রলোক কোনো কাজ করেন না, অথচ তার কাছে এত টাকা। তিনি বাড়িটা নিজে তৈরি করিয়েছেন। তারপর কাজের লোকটির কাছ থেকে জানা গেছে ছেলেকে তিনি নিজে পড়াশোনা শিখিয়েছেন। ভদ্রলোকের স্ত্রীকে কাজের লোকটি কখনোই দেখেনি। তার বাড়িতে একটি ছবি রয়েছে, তা দেখে বোঝা যায় ভদ্রলোকের স্ত্রী অনেক আগেই মারা গেছেন। কিন্তু ভদ্রলোকের বাড়ির ছাদের ওপরে কাজের লোকটি মাঝে মাঝে যে পায়ের শব্দ শুনতে পেত কিংবা আশেপাশে যাদের ঘুরে বেড়াতে দেখত, তারা কারা? ব্যোমকেশ চিন্তিত মুখে বলল, কেসটা আপনি যতটা সহজ বলে ভাবছেন ততটা সহজ নয়। যেভাবে ভদ্রলোককে খুন করা হয়েছে ওভাবে খুব সহজে খুন করা সম্ভব নয়। আচ্ছা, আপনার মনে আছে বছর কয়েক আগে থানায় একবার পুরনো কেস ফাইল আপনি বার করেছিলেন কোনো একটা কারণে? আজ থেকে প্রায় 20 বছর আগে এমনই একটা খুনের ব্যাপারে আপনাদের একটা কেস ফাইল ছিল, যতদূর মনে পড়ছে এমনভাবেই খুন করা হয়েছিল, তাই না? দাসবাবু সামান্য অবাক হয়ে বললেন, আপনার মনে আছে? কিন্তু আমার তো তেমন কিছু মনে নেই। সে যাই হোক, আপনি বলছেন যখন, তাহলে একবার পুরনো কেস ফাইল আমায় ঘেঁটে দেখতে হবে। কিন্তু এখন কি করা যায় বলুন তো ব্যোমকেশবাবু? আপনি কি যাবেন একবার? একবার তো যেতেই হবে, তবে আশা করি এখন বাড়িতে কাউকেই পাবো না। কাজের লোকটিকে আপনারা সন্দেহের বশে থানায় আটকে রেখেছেন, আর ভদ্রলোকের ছেলে রমাকান্ত বাবু এখনো বাড়িতে ফিরে আসেননি। তিনি ফিরে এলে তারপর না হয় তার বাড়িতে যাওয়া যাবে। এখন আপনি ফিরে যান। এই কেসের ব্যাপারে আমি নিজে একটু খোঁজ খবর করার চেষ্টা করি। ভদ্রলোকের নাম কি বললেন যেন? শ্যামাকান্ত রায়। ঠিকানাটা যদি আমাকে একটু দিয়ে যান। দাসবাবু ভদ্রলোকের ঠিকানা টেবিলের সামনে রাখা ডায়েরিতে লিখে দিয়ে গেলেন। যাওয়ার আগে আরো একবার বলে গেলেন, ব্যোমকেশবাবু, কেসটা কিন্তু আপনাকে নিতেই হবে, না হলে যে উপর মহল থেকে আমায় কত কথা শুনতে হবে তা আপনি বুঝতে পারছেন না। আর আগের অপরাধীকে ধরার ব্যাপারে আমরা যথেষ্ট খোঁজ খবর চালাচ্ছি। আর এই ব্যাপারটায় তাহলে আমি কালকে আপনাকে একবার টেলিফোন করব। এখন চলি ব্যোমকেশবাবু। দাসবাবু বেরিয়ে যেতেই ব্যোমকেশ তার ইজি চেয়ারে শটান লম্বা হলো। তারপর একটু থেমে থেমে বলল, দেখেছো অজিত,
একটা কেস শেষ হতে না হতেই আরো একটা কেস এসে পড়ল। যখনই মনে করি একটু ছুটি নিয়ে কোথাও ঘুরে আসবো, তখনই এমনটা হয়। এই নিয়ে সত্যর সাথে আরো একবার লাগবে। ব্যোমকেশের কথা শুনে আমি হেসে উঠলাম। আমি জানি ব্যোমকেশ বৌঠানকে কথা দিয়েছিল এবার এই কেসটা শেষ হয়ে গেলে অন্তত দিন দুয়েকের জন্য আমরা কোথাও ঘুরতে যাব, কিন্তু তার আগেই দাসবাবু আর একটা কেস চাপিয়ে দিয়ে গেছেন। ব্যোমকেশ কিন্তু সেটা নিয়ে খুব একটা চিন্তিত হচ্ছিল না, সে যেন খুব গভীরভাবে কিছু একটা ভেবে চলেছিল। তাই বললাম, কি ভাবছো বলো তো এত মন দিয়ে? 20 বছর আগে একটা মৃত্যু হয়েছিল ঠিক এইভাবে, আর আজ প্রায় 20 বছর পরে আর একটা মৃত্যুও এইভাবেই। দুটোর মধ্যে কোনো না কোনো একটা সূত্র তো আছেই অজিত। ব্যাপারটা একবার ভেবে দেখো, এই 20 বছরের মধ্যে কোথাও কি এভাবেই খুন হয়েছে? সেটা আমাদের খুঁজে বার করা দরকার। আর এই শ্যামাকান্ত রায় আসলে কোথা থেকে এই শহরে এসেছিলেন সেটাও আমাদের জানতে হবে। কিন্তু সেটা কি করে জানা যাবে বলো তো? খুব সহজ একটা রাস্তা রয়েছে। আমি ঠিক এই কারণেই শ্যামাকান্ত বাবুর ছেলে রমাকান্ত বাবু বাড়িতে ফেরার পর তার বাড়িতে যেতে চাইছিলাম। রমাকান্ত বাবু বাইরে রয়েছেন, অর্থাৎ তার বয়স যদি খুব কম মনে করি, তাহলে অন্তত 24-25 বছরের বেশি, অর্থাৎ 12 বছর আগে রমাকান্ত বাবু সেখানেই ছিলেন যেখানে শ্যামাকান্ত বাবু থাকতেন। তাই তার কাছ থেকে জানা যাবে কিছু কথা। আমাদের অপেক্ষা করতে হবে অজিত, তবে এই সময়টা আমি নষ্ট করতে চাই না। শোনো, আমি একটু বেরোচ্ছি, আশা করছি বিকেলের মধ্যে ফিরে আসবো। যদি সত্য কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি থানায় যাচ্ছি। হঠাৎ করেই ব্যোমকেশ উঠে পোশাক বদল করে বেরিয়ে গেল। আমি তাকে কিছু বলার সুযোগই পেলাম না। যাওয়ার আগে ব্যোমকেশ আরও একবার বলল, মনে থাকে জানো, সত্য যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে আমি থানায় যাচ্ছি। আর নতুন কেসের ব্যাপারে কোনো কথাই কিন্তু তুমি সত্যকে বলবে না। ব্যোমকেশ বেরিয়ে গেল। আমি আর সে ঘরে বসে থেকে কি করব, তাই পাশের ঘরে চলে গেলাম। আগের কেসের ব্যাপারটা লিখতে শুরু করেছিলাম, তাই সেটাই ধরলাম। আমি জানি ব্যোমকেশ যখন বিকেল হবে বলেছে, তখন অন্তত দুপুরের দিকে ছাড়া সে ফিরবে না। নতুন কেস হাতে এসেছে, আর ব্যোমকেশ যখন সন্দেহ করেছে যে এই কেসের ব্যাপারে ব্যোমকেশ নিজেও কিছুটা জানে, তাহলে সে এই ব্যাপারে খোঁজ খবর নেবে। সেদিনটার কিছুই ঘটল না। পরদিন সকালে ব্যোমকেশ আমার ঘরে এসে বলল, শ্যামাকান্ত বাবুর ছেলে রমাকান্ত বাবু কাল রাতে বাড়ি ফিরেছেন, তার সাথে একবার কথা বলতে যেতে হবে। তোমার খবরটা কে দিল, দাসবাবু নাকি? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে বলল, কিছু কিছু খবর রাখতে হয় বুঝলে। দাসবাবুর উপর পুরোপুরি কোনো কেসে যে আমি ভরসা করি না সেটা তো তুমি জানোই। আমার যে চারিদিকে চোখ রয়েছে তা তোমার চেয়ে আর কে ভালো বলতে পারবে? আমরা একটা ভাড়ার গাড়িতে চেপে গিয়ে পৌঁছলাম শ্যামাকান্ত বাবুর বাড়িতে। যদিও শ্যামাকান্ত বাবু এখন বেঁচে নেই, তার ছেলে রমাকান্ত বাবু বাড়িতে আছে। তার সাথেই আমাদের কথা বলতে হবে। গাড়িতে ওঠার পর থেকে ব্যোমকেশ আমায় একটা কথাও বলেনি। আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, কিন্তু ব্যোমকেশ আমায় চুপ করিয়ে দিয়েছিল। পরে গাড়ি থেকে নেমে গাড়িওয়ালাকে ছেড়ে দিয়ে বাড়িতে ঢোকার আগে বলল, অজিত, তুমি বুঝতে পারছো না এই কেসটা কতটা কঠিন হতে চলেছে। অনেক কিছু আমি এর মধ্যে জানতে পেরেছি, তবে সেগুলো তোমায় পরে বলবো। ভেতরে গিয়ে তুমি নিজে থেকে কোনো কথা বলবে না। তোমার যা বলার আছে সেটা আমি তোমায় যখন বলতে বলবো তখনই বলবে, মনে থাকবে? আমি জানি ব্যোমকেশ মাঝে মাঝে আমায় এভাবেই বলে, তবে সে যে কী কারণে বলে সেটা আমি পরে ঠিক বুঝতে পারি। আসলে দেখা যায় মাঝে মাঝে ব্যোমকেশ এমন কোনো তথ্য যাকে জেরা করছে তাকে বলে দিতে চায় না, যেটা আমি মুখ ফসকে বলে ফেলি, তাতে কেসের সমস্যা হয়। আমি ব্যোমকেশকে আশ্বস্ত করলাম যে আমার মুখ থেকে কোনো কথা বেরিয়ে আসবে না। ঘরের দরজার কাছে এসে কড়া নাড়তে ভেতর থেকে একজন বলে উঠলেন, কে? রমাকান্ত বাবু, আমি ব্যোমকেশ। সকালে আপনার সাথে কথা হয়েছিল, আপনি বললেন আমায় আসতে। ভেতর থেকে কোনো গলার স্বর শোনা গেল না, তার বদলে একটা পায়ের শব্দ এগিয়ে আসতে লাগলো দরজার দিকে। একটু পরেই দরজা খুললেন এক ভদ্রলোক। তার পরনে একটা ফুল প্যান্ট, গায়ে একটা জামা। হাত কাটা জামাটায় ভদ্রলোককে বেশ মানিয়েছে। তার গায়ের রং ফর্সা, চোখে একটা চশমা, মাথার চুল মাঝারি ধরনের, নাকের তলায় একটা গোঁফ, গালে হালকা চাপদাড়ি।
ভদ্রলোকের মুখটা দেখে কিন্তু কেমন বিষণ্ণ মনে হলো। তিনি বললেন, ও আচ্ছা, ব্যোমকেশ বাবু, আসুন আসুন আসুন। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আপনি কখন আসবেন। বুঝতেই পারছেন, এখন গোটা ব্যাপারটা নিয়ে আমি যেভাবে চিন্তিত হয়ে রয়েছি, আপনি ছাড়া আর কাউকেই ভরসা করতে পারছি না। আমরা বাড়ির ভেতর ঢুকলাম। বাড়িটা দোতলা, নিচের তলায় পাশাপাশি দুটো ঘর, সামনে বসার জন্য একটা খোলা জায়গা। এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। দেখে মনে হলো দোতলাতেও পাশাপাশি দুটো ঘর রয়েছে, তার একপাশে সিঁড়ি উঠেছে ছাদের কাছে। টেলিফোনে আপনাকে একটা কথা বলেছিলাম, এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে পুলিশ ছাড়া আর অন্য কারো সাথে আপনি কথা বলবেন না, তাতে কিন্তু আপনারও প্রাণের ভয় রয়েছে। কিন্তু আমার ক্ষতি কেউ কেন করতে চাইবে? আর আর তাছাড়া বাবার ক্ষতি যে কেউ করতে চায়, সেটাই তো আমি ভাবতে পারছি না। আমরা ততক্ষণে সামনের চেয়ারে বসেছিলাম। ভদ্রলোক বসলেন আমাদের উল্টো দিকের চেয়ারে। তারপর চোখের চশমাটা খুলে টেবিলের একপাশে রেখে দুটো হাত মুখের কাছে জড়ো করে আগের মতোই বললেন, আমি ভাবতে পারছি না ব্যোমকেশ বাবু, বাবা আর বেঁচে নেই। বাবাকে যে কে খুন করতে পারে সেটাই বুঝতে পারছি না। ভবানী কাকাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ভবানী কাকা বাবার খুন করতে পারে না, আমি জানি। ভবানী কাকাকে তো আর আমি আজ থেকে দেখছি না। ভবানী কাকা এমন করবে না ব্যোমকেশ বাবু। সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না রমাকান্ত বাবু। আসলে পুলিশ তার কাজ করছে, তবে ভবানী যদি কোনো দোষ না করে থাকে তাহলে আশা করি তার কোনো শাস্তি হবে না। সে ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করব, একটু মনে করে সেগুলোর উত্তর দিতে হবে ভালোভাবে। আপনি বলুন ব্যোমকেশ বাবু। আমি এই শহরে থাকি না, কিন্তু এখানে মাঝে মাঝেই এসেছি। তা আপনার ব্যাপারে আমি অনেকবার শুনেছি। বাবার মৃত্যুর খবরটা শুনে আমি আসলে পুলিশকে বলেছিলাম আপনার সাহায্য নেওয়ার কথা। না হলে আমি ফিরে এসে আপনার কাছেই যেতাম। তার আগেই পুলিশ আপনাকে এই কেসে নিযুক্ত করেছে। একদিক থেকে ভালোই হয়েছে, কিন্তু আপনি কিছু কি বুঝতে পারছেন ব্যোমকেশবাবু? একটা ব্যাপার আমি কিন্তু আন্দাজ করতে পারছি রমাকান্ত বাবু, আপনার বাবাকে যারা খুন করেছেন তাদের সাথে আপনার বাবার কোনো একটা সম্পর্ক তো আছেই। তবে আপনাদের কাজের লোক ভবানী জানিয়েছে আপনার বাবা বাইরে কোথাও যেতেন না, একমাত্র ব্যাংক ছাড়া। তাই সেক্ষেত্রে এখানে আপনার বাবার নতুন কোনো শত্রু তৈরি হওয়াটা সম্ভব নয়। তার মানে আপনার বাবার এই শত্রু অনেক পুরনো। আচ্ছা, আপনারা তো 12 বছর আগে এখানে এসেছেন, তার আগে আপনারা কোথায় থাকতেন? 12 বছর আগে আমি যখন এখানে আসি তখন আমার বয়স অনেক কম। তখন আমরা থাকতাম কৃষ্ণনগরের কাছে। কৃষ্ণনগর এখন অনেকটাই উন্নত হয়েছে, তবে তখন একটা গ্রাম্য এলাকা ছিল। তবে আমার বাবা ব্যবসার কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকতেন। মাসে কয়েকদিনের জন্যই বাড়িতে ফিরতো, তবে যখনই ফিরতো তখনই আমার জন্য অনেক কিছু নিয়ে আসতো। সেখানে আমরা অনেকেই থাকতাম, আমার কাকা আর কাকার স্ত্রী, আমরা, আমার দুজন ভাই। আমার বাবা ফিরে এলে সেই সময়টা আমাদের খুব আনন্দের হতো ব্যোমকেশবাবু। তারপর সেদিন রাতে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। রমাকান্ত বাবুর চোখে কেমন যেন একটা ভয় দেখা গেল। ব্যোমকেশ আর আমি চুপ করে বসে রইলাম। তিনি সামনের দিকে তাকিয়ে যেন কিছু একটা দেখার চেষ্টা করলেন। তারপর বললেন, সেদিন সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। বাবার সেদিন ফিরে আসার কথা ছিল। আমি আর মা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু কিছুই হলো না। বাবা তখনও ফিরল না। তারপর আমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম মায়ের কোলে। উপরের ঘরে বাকিরাও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। মা জেগেই বসেছিল। যতদূর মনে হয় দরজায় একটা শব্দ হয়েছিল। মা ভেবেছিল বাবা ফিরে এসেছে। আমায় বিছানার ওপর রেখেই মা দরজা খুলতে চলে যায়। দরজা খোলার সাথে সাথেই একটা একটা বন্দুকের শব্দ আর মায়ের চিৎকার। গুলির শব্দ শুনে
উপর থেকে সকলে ছুটে আসতে শুরু করেছে। আমি আমি ঘুম ভেঙে উঠেছিলাম, ভয়ে ভয়ে দরজার দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম কেউ দাঁড়িয়ে রয়েছে। তার গোটা মুখে একটা কালো কাপড় বাঁধা। লোকটা আমায় মারার জন্য বন্দুক তুলেছিল। আমি আমি কেমন যেন একভাবে বসেছিলাম বিছানার উপরে। বন্দুকের গুলিটা বোধহয় আমার দিকে ছুটে আসতো। ঠিক ঠিক তখনই বাইরের দিক থেকে কে যেন ঝাঁপিয়ে পড়ল লোকটার উপরে। লোকটা মাটিতে পড়ে গেল, আর বন্দুকের গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘরের অন্য পাশ দিয়ে লাগলো। তারপর তারপর বাইরে ধস্তাধস্তি, কাকিমার চিৎকার আর আমার দুই ভাইদের চিৎকার চেঁচামেচি। তারপর যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি ভয়ের চোটে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন শুনলাম মা আর বেঁচে নেই। বাবাকে দেখতে পেলাম বাড়ির একপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমার জ্ঞান ফিরে আসতে আমায় কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখন আমার বয়স কত হবে, ওই মনে করুন 10 থেকে 12 বছর। তখন সমস্ত কিছু বোঝার মতো উপায় আমার ছিল না। বাবা কাকাদের বলেছিল বাবার ব্যবসার কাজে কোনো এক শত্রু হয়েছিল, সেই এই কাজ করেছে। তবে পুলিশে জানিয়েও কোনো লাভ হয়নি। আর গ্রামে এমন কেউ পিস্তল নিয়ে আমাদের বাড়িতে কাউকে মারতে আসবে না। নিশ্চয়ই সেই লোকটা বাইরে থেকে এসেছে। বাবা আর কাকাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাইলেন না। তারা থাকতে কেউ বাড়িতে এসে মাকে খুন করে গেল, এটা বোধহয় বাবা মেনে নিতে পারেনি। তাই বাবা আমায় নিয়ে কৃষ্ণনগর থেকে প্রথমে চলে এসেছিল ব্যারাকপুরের কাছে। সেখানে আমরা বছরখানেক ছিলাম। তারপর সেখান থেকে চলে আসি এখানে। বাবা যখন এই জায়গাটা কেনেন তখন এখানে একটা একতলা ছোট্ট বাড়ি ছিল। তারপর সেই বাড়িটা ভেঙে বাবা নিজেই এই বাড়িটা তৈরি করে। বাড়িটা দেখলেই আপনি বুঝতে পারবেন বাড়িটা আজ থেকে প্রায় 10-11 বছর আগে তৈরি। আর যে কাজের লোকের কথা আপনি বললেন তাকে আমি ছোট থেকে ভবানী কাকা বলে ডাকি। তখন থেকেই সে আমাদের বাড়িতে রয়েছে। বাবার পরে যদি আমি কাউকে নিজের কাছের মানুষ বলে দাবি করতে পারি তাহলে সেটা ভবানী কাকাই। ব্যোমকেশ একভাবে রমাকান্তবাবুর সমস্ত কথা শুনে চলল। তারপরে বলল, এরপর আপনার বাবার সাথে আপনার ওই বিষয় নিয়ে কোনো কথা হয়নি? কখনো আপনার বাবার কিসের ব্যবসা ছিল, কিংবা তার এমন কে শত্রু থাকতে পারে যে আপনার মাকে খুন করতে পারে? যত বড় হলাম তত দেখলাম বাবা আমায় তার কাছে রাখতে চায় না। বাবা আমায় বোর্ডিংয়ে রেখে পড়াশুনো শেখায়। মাসে একবার আমি বাড়িতে আসতাম, তারপর চলে যেতাম। আমি যখন পড়াশোনা শেষ করে পাটনায় কাজটা পাই তখন আমি সেখানে যেতে চাইনি। বাবাকে একা ছেড়ে সেখানে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাবা আমায় জোর করে সেখানে পাঠিয়ে দিয়েছিল। বরাবর মনে হতো বাবা আমায় নিয়ে যেন ভয়ে ভয়ে থাকে। বাবা আমায় সবসময় তার থেকে দূরে রাখতে চায়। আর তাই আমার মনে হতো বাবা আসলে কোনো অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত ছিল, আর সেই কারণেই আমার মাকে আমায় হারাতে হয়েছিল। বাবাকে এই কথা বরাবর জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বাবা আমায় কিছুই বলেনি। আর ঠিক এই কারণেই বাবার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে দূরত্ব তৈরি হোক আর যাই হোক, বাবা ছাড়া যে আমার কেউ ছিল না ব্যোমকেশবাবু। অনেক বছর আগে, প্রায় 4 বছর আগে বাবা জানিয়েছিল কৃষ্ণনগরে আমার কাকা এবং তাদের পরিবারের সবাই হঠাৎ একদিন মারা গেছে। তাদের খাবারে নাকি কোনোভাবে বিষ মিশে গিয়েছিল। তাদের সবাই একভাবেই মারা গেছে। তারপর থেকে যে আমাদের কেউ ছিল না তা তো বুঝতেই পারছেন। এখন বাবা চলে গেল, এখন এখন আমি একা হয়ে গেলাম ব্যোমকেশবাবু, একদম একা। রমাকান্তবাবুর কথা শুনে একটা ব্যাপার কিন্তু বুঝতে পারছিলাম। ব্যোমকেশ যে আমায় বলেছিল কেসটা অতটা সহজ হবে না, সেটা এই সব কিছুর সাথে যে শ্যামাকান্তবাবুর একটা অতীত জড়িয়ে আছে সেটাও এবার কেমন যেন স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। ব্যোমকেশ বলল, আচ্ছা রমাকান্ত বাবু, আপনার বাবা আপনাকে অতীতের কোনো কথাই কখনো বলেনি? এসব নিয়ে আমার সাথে বাবার একবার খুব ঝামেলা হয়েছিল। তখন বাবা বলেছিল তার জীবনের একটা কালো অতীত রয়েছে।
সেই অতীতটা তিনি কখনোই আমার সামনে আনতে চান না। তাতে তার চেয়ে বেশি আমার বিপদ হতে পারে। তাই আমিও আর তাকে জোর করিনি। বাবা আর যাই করুক না কেন, মা মারা যাওয়ার পর থেকে আমায় কখনো মিথ্যে কথা বলতেন না। তবে বাবা যেটা বলতে চাইতেন না সেটা আমি তার কাছ থেকে আর জানার চেষ্টা করতাম না। একটা ধারণা কিন্তু আমি করতে পারছি রমাকান্তবাবু। আজ থেকে 20 বছর আগে এই শহরে ঠিক একইভাবে একটা খুন হয়েছিল, যেমনভাবে খুন হয়েছেন আপনার বাবা। আর আপনার বাবা ব্যবসার কাজে বাইরে থাকতেন। এমনটা হতেই পারে যে তিনি ব্যবসা করতেন, সেটা সহজ পথে নয়। আপনার বাবা 12 বছর আগে এখানে এসেছেন, অথচ তারপর থেকে তাকে কখনোই কোনো কাজকর্ম করতে হয়নি। তার মানে তার কাছে এত টাকা আছে যাতে তিনি বাকি জীবনটাও বসে কাটিয়ে দিতে পারতেন। কিন্তু এত টাকা তার কাছে এলো কোথা থেকে? রমাকান্তবাবু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপর বললেন, বাবা বলতেন তার জমানো বেশ কিছু টাকা রয়েছে, আর তিনি কিছু টাকা ব্যাংকে রেখেছেন। তার সুদ থেকে যা টাকা আসে তাতেই আমাদের চলে যায়। তবে টাকা পয়সার ব্যাপারে আমি কখনোই খুব বেশি কিছু জানতে চাইনি। ভুল করছেন রমাকান্তবাবু, ভুল করছেন। আমার মনে হয় আপনার বাবা কোনো একটা বড় ষড়যন্ত্রকারী দলের সাথে জড়িয়ে পড়েছিলেন, আর সে কারণেই আপনার মাকে খুন হতে হয়েছিল। আর আপনার মায়ের খুনের পরে আপনার বাবা আপনাকে নিয়ে পালিয়ে এসেছিলেন কৃষ্ণনগর থেকে। তিনি হয়তো ভেবেছিলেন এখানে তাকে কেউ খুঁজে পাবে না। হয়তো এত বছর পরে আপনার বাবাকে তারা খুঁজে পেয়েছিল, কিংবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। আচ্ছা, এই বাড়িতে থাকতে থাকতে আপনার কখনো মনে হয়েছিল এই বাড়ির ছাদে কেউ হেঁটে চলেছে, কিংবা আশেপাশে কেউ নজর রেখে চলেছে? না, তবে একটা ব্যাপার, শেষবার অর্থাৎ আগের বছর আমি যখন এসেছিলাম তখন বাড়ি থেকে বাইরে বেরোলেই মনে হতো কেউ যেন নজর রেখে চলেছে আমার উপরে। ব্যাপারটা ঠিক বলে বোঝাতে পারবো না, আমার মনের ভুল হতে পারে। কিন্তু আগের বছর যখন এসেছিলাম তখন বাবা আমায় এখানে খুব বেশি দিন থাকতেও দেয়নি, খুব তাড়াতাড়ি আবার ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তাই ফিরে যাবার পরে বাবার উপর রাগ করে কয়েকদিন কথা বলিনি ভালোভাবে। আপনার বাবার সাথে আপনার প্রায় কথা হতো টেলিফোনে। সম্প্রতি, অর্থাৎ আপনার বাবা মারা যাওয়ার আগে আপনাকে তিনি এমন কিছু বলে গিয়েছিলেন যাতে আপনার সন্দেহ হয়, কিংবা এমন কথা যা তিনি সচরাচর বলেন না? রমাকান্তবাবু এই কথায় কেমন যেন চমকে উঠলেন, তারপর বললেন, এই কথাটা আমি ভুলেই গিয়েছিলাম ব্যোমকেশবাবু, এবার মনে পড়েছে। দুদিন আগে বাবার সাথে আমার শেষবার কথা হয়েছিল, আর মৃত্যুর আগের দিন আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। আমার বাবা বলেছিলেন পাপের শাস্তি সবাইকে পেতে হয়, পাপের শাস্তি। কিন্তু আর কিছু তিনি আমায় বলেননি, আর বলেছিলেন তার যদি কিছু হয়ে যায় তাহলে তার দোতলার ঘরে যে ঘরটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, সেই ঘরে একটা আলমারি আছে। সেই আলমারিটাকে সরিয়ে তার পেছনের দিকে একটা ছোট্ট মতো হাতল আছে। সেই হাতলটা ধরে টানলে সেখানে একটা ছোট্ট বক্স পাওয়া যাবে। তার মানে তিনি বুঝতে পেরেছিলেন এমন কিছু একটা হতে চলেছে যাতে তার বিপদ রয়েছে। একবার চলুন তো, আপনার যদি আপত্তি না থাকে দোতলার সেই ঘরটা একবার আমরা দেখি। আমরা তিনজনে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় গেলাম। তারপর যে ঘরটা স্টোররুম হিসেবে ব্যবহার করা হয় সেই ঘরের দরজা রমাকান্তবাবু খুললেন। ঘরে ঢুকে দেখা গেল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে কিছু পরিত্যক্ত জিনিসপত্র, একটা টেবিল, একটা পায়া ভাঙা চেয়ার, তাছাড়া কিছু কাগজপত্র রাখা। ঘরের একদিকে একটা পুরনো ধুলো পড়া আলমারি রাখা রয়েছে। রমাকান্তবাবু আর ব্যোমকেশ মিলে হাত লাগিয়ে আলমারিটা সরালো। ঘরের মধ্যে আলোটা জ্বালাতে আলমারির পেছনের দিকে দেওয়ালের কাছে একটা আংটা দেখা গেল। আর শুধু তাই নয়, সেই আংটার সাথে একটা কাঠের ছোট দরজা মতো রয়েছে। রমাকান্তবাবু আমাদের দিকে তাকালেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি বেশ উত্তেজিত, তা বোঝা যাচ্ছিল। ব্যোমকেশ বলল, চিন্তা নেই রমাকান্তবাবু, আপনার বাবা যখন এটা খুলতে বলেছে তাহলে এর মধ্যে এমন কিছু থাকবে না যাতে আপনার বিপদ হতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন। ঘরের চারপাশের ধুলো রয়েছে, তবে ওই কাঠের দরজাটায় কিন্তু তেমন ধুলো লেগে নেই। চারপাশে একটু মাকড়সার জাল রয়েছে।
দরজাটা ধরে বারবার টানাটানি করেও কিন্তু খোলা গেল না। তারপর ব্যোমকেশ এগিয়ে গিয়ে দরজার সেই আংটাটা ধরে একবার টানল। তারপর যখন দেখল খুলছে না, তখন কি মনে হতে আংটাটা ধরে একদিকে ঘোরাতে লাগলো। আর সেটা ঘোরাতেই দরজার গায়ে গোল মতো কি যেন একটা আস্তে আস্তে ঘুরে গেল। তার সাথে সাথে একটা খুট করে শব্দ, আর উত্তেজিত হয়ে আমিও খানিকটা সামনে এগিয়ে গেলাম। দরজাটা যেন খুলে বাইরের দিকে সামান্য বেরিয়ে এলো। এবার দরজা টানতেই সেটা খুলে একপাশে চলে এলো। রমাকান্তবাবুর কপালে দেখা দেওয়া ঘামটা এখন সারা মুখে জমতে শুরু করেছে। তার নিঃশ্বাস যেন দ্রুত হয়ে আসছে। আমিও সামান্য উত্তেজিত হয়ে ভাবছিলাম কি আছে ওর মধ্যে। ব্যোমকেশ কিন্তু দেখলাম অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হাত ঢুকিয়ে দিল সেই ছোট্ট অন্ধকার ঘরের মধ্যে। তারপর টেনে বার করে আনলো একটা বাক্স। সেই বাক্সটা খুব একটা বড় নয়। ওই ছোট্ট খোপটার মধ্যে সামান্য ছোট বাক্সটা বার করে আনতেই বোঝা গেল সেই বাক্সটা বেশ পুরনো, বাক্সটা ভারী। সেটা দেখে রমাকান্তবাবুর মুখ থেকে বেরিয়ে এলো, এ কি ব্যোমকেশবাবু, এ যে। ব্যোমকেশের মুখে কিন্তু অবাক হওয়ার কোনো ভাব নেই, যেন মনে হচ্ছিল সে এমন কিছু একটাই প্রত্যাশা করছিল। ব্যোমকেশ কিন্তু অবলীলায় বাক্সটা একপাশে সরিয়ে রেখে আরও একবার ভেতরে হাত ঢুকিয়ে দিল। তারপর বাইরে বেরিয়ে এলো একটা চামড়ার ব্যাগ। সেই ব্যাগটা খুলতেই সেই ব্যাগের মধ্যে থেকে প্রথমে বেরিয়ে এলো একটা রিভলভার, তারপরে বেরিয়ে এলো কিছু কাগজপত্র। ব্যোমকেশ কিন্তু বাক্সটাকে আর তেমন গুরুত্ব দিল না। চামড়ার ব্যাগ আর কাগজপত্রগুলো ভালো করে দেখতে লাগলো। দেখতে দেখতে তার মুখ থেকে একটাই মাত্র শব্দ বেরিয়ে এলো, মার্কাস। আমি আর রমাকান্তবাবু একসাথে ব্যোমকেশের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এতদিন ধরে কেসটা যে পথে চলছিল সেটা শুধুমাত্র শ্যামাকান্তবাবুর মৃত্যুর রহস্য নিয়ে, কিন্তু এখন কেসটা যে অন্য পথে চলতে শুরু করবে সেটা স্পষ্ট বুঝতে পারছিলাম। রমাকান্তবাবুর গোটা মুখে এখন উত্তেজনায় ঘাম দেখা দিয়েছিল, তা স্পষ্ট বুঝতে পারছিলাম। ভদ্রলোকের নিঃশ্বাস আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। ভদ্রলোক ব্যোমকেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেওয়ালের এক পাশটা ধরে হঠাৎ করেই মাটিতে বসে পড়লেন। ব্যোমকেশ তাড়াতাড়ি এগিয়ে গিয়ে রমাকান্তবাবুকে তুলে ধরতে ধরতে বলল, রমাকান্তবাবু, আপনি একটু নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙে পড়লে হবে না। এখনো আমাদের অনেক কিছু খুঁজে বার করতে হবে। আপনার বাবাকে কে খুন করলো, আর আপনার বাড়িতে এসব পাওয়া যাওয়ার পেছনে আসলে কি কারণ রয়েছে? তাহলে কি আমার বাবা কোনো অসামাজিক দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন? ব্যোমকেশবাবু, তার ঘরে এই রিভলভার, এই কাগজপত্র, এসব কিছু দেখে তো আমার তেমনই ধারণা হচ্ছে। ব্যোমকেশ রহস্যময় গলায় বলল, শুধুমাত্র এগুলো থেকে যে কোনো একটা ধারণা করে নেওয়া মুশকিল রমাকান্তবাবু। এখন আমাদের অনেক কাজ করতে হবে। আপনি কতদিনের ছুটিতে এখানে এসেছেন? আমার কাজের জায়গা থেকে আমি প্রায় সপ্তাহ দুয়েকের ছুটি নিয়ে এখানে এসেছি। আমার কাজের জায়গায় সবই জানে, কিন্তু কেন বলুন তো? হবে না, আমার মনে হয় আপনাকে মাসখানেক এখানে থাকতে হবে। কিন্তু আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি এখানে মাসখানেক থেকে যান, তাহলে এই গোটা ব্যাপারটা আমরা খুঁজে বার করতে পারবো। আর আপনারও কিন্তু প্রাণের ভয় রয়েছে। যারা আপনার বাবাকে খুন করেছে তারা আপনাকেও কিন্তু ঠিক চিনতে পেরেছে। তাহলে আপনাদের পরের পদক্ষেপ কি হবে? ব্যোমকেশবাবু, আপনি বাবার খুনিকে খুঁজে বার করতে পারবেন তো? আর এই যে এত কিছু, এসবের সাথে বাবার সম্পর্ক কি? ব্যোমকেশ কাপড়ের ব্যাগটা নিজের হাতেই রাখল। সেই বাক্সটা আবার বন্ধ করে যেখানে ছিল সেখানে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, ওটা যেখানে আছে এখন সেখানেই থাক রমাকান্তবাবু। আমার মনে হয় না আপনার ওর ওপর বিন্দুমাত্র লোভ রয়েছে। আসুন, আলমারিটা আগের জায়গায় রেখে দিই। আলমারি নিজের জায়গায় রেখে আমরা তিনজন ওপরের ঘর থেকে বেরিয়ে এসে ঢুকলাম শ্যামাকান্তবাবুর ঘরে। ঘরের মধ্যে সবকিছু আগের মতোই গোছানো রয়েছে, তবে যে বিছানায় তার মৃতদেহ পড়েছিল সেই বিছানাটা আগের মতোই রয়েছে। ব্যোমকেশের কাছে জানতে পারলাম পুলিশ এই ঘরে কাউকে ঢুকতে বারণ করেছে, তাতে যে কোনো প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। ব্যোমকেশ আমাদের বাইরে দাঁড়াতে বলে ঘরের ভেতরে ঘুরে এলো। বেশ কিছুক্ষণ ঘোরার পর নিজেই এসে দরজা বন্ধ করে দিয়ে দরজাটা ভালো করে পরীক্ষা করল। দরজাটা এখনো ভাঙা রয়েছে, আসলে তার ছিটকিনিটা ভাঙা। বাইরে থেকে ধাক্কাধাক্কির জন্য ভেতরে ছিটকিনিটা ভেঙে গেছে।
তবে দরজাটা শক্ত কাঠের বলে দরজার কোনো ক্ষতি হয়নি। বাইরে থেকে দরজাটা আবার বন্ধ করে দিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, রমাকান্তবাবু, আপনি কৃষ্ণনগরে আপনাদের বাড়ি যেখানে ছিল সেই জায়গাটা ঠিক চিনতে পারবেন তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, আসলে রাস্তাটা খুবই সহজ। কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর তাহলে খুব শিগগিরই আমাদের একবার কৃষ্ণনগরে যেতে হবে। আপনি আমার সাথেই থাকবেন। তবে একটা কথা রমাকান্তবাবু, ভালো করে শুনে রাখুন। আমরা চলে যাওয়ার পর যেই আসুক না কেন, আপনি কিন্তু দরজা খুলবেন না। ভালো করে শুনে রাখুন, যেই আসুক না কেন, যদি কেউ নিজেকে পুলিশ বলে দাবি করে তারপরেও আপনি দরজা খুলবেন না। আপনি সঙ্গে সঙ্গে আমায় টেলিফোন করবেন। আর রমাকান্তবাবু, আপনার নিজেরও কিন্তু বিপদ রয়েছে। তবে বাড়িতে কেউ ঢুকতে না পারলে আপনার ভয় পাওয়ার। কথাটা বলতে বলতে হঠাৎ করেই কি যে হলো বোঝা গেল না। ব্যোমকেশ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো, আর ঠিক তখনই নিচের ঘরের দরজা বন্ধ করার শব্দ আমরা শুনতে পেলাম। ব্যোমকেশ উত্তেজিত স্বরে বলল, বড্ড ভুল হয়ে গেছে। আসার সময় দরজাটা বন্ধ করে রেখে আসা উচিত ছিল। আমি, ব্যোমকেশ, রমাকান্তবাবু যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে এলাম। ব্যোমকেশ দরজাটা খুলে বাইরে বেরিয়ে ছুটে গেল সামনের রাস্তার দিকে, কিন্তু ততক্ষণে যে এসেছিল সে বোধহয় কোথাও একটা লুকিয়ে পড়েছে, কাউকেই পাওয়া গেল না। ব্যোমকেশ ফিরে এসে রাগে গজরাতে গজরাতে বলল, সামান্য ভুল রমাকান্তবাবু, সামান্য ভুলের জন্য। আচ্ছা, আপনি নিচের ঘরে থাকবেন না, আপনি থাকবেন ওপরের ঘরে। ওপরের ঘরের দরজা তো আবার ভেতর থেকে বন্ধ করা যাবে না। একবার এসো তো অজিত, নিচের ঘরগুলো একবার পরীক্ষা করে দেখি। নিচে দুটো ঘর, তবে দুটো ঘরের মধ্যে একটা ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল, তার পাশেই রান্নাঘর। রান্নাঘরের দরজাটা সামান্য খোলা। ব্যোমকেশ হঠাৎ করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল, তারপর ঘুরে এসে বলল, রমাকান্তবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আপনার ঘরে যে খাবার দাবার রয়েছে তার কোনো কিছুই আপনি আজ খাবেন না। প্রয়োজন হলে বাইরে না, বাইরে গেলেও হবে না। কি করা যায় বলো তো অজিত? আসলে কি সন্দেহ করছো সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। তোমার কি মনে হয় খাবারের মধ্যে কেউ কিছু মিশিয়ে দিতে পারে? আচ্ছা রমাকান্তবাবু, আপনি নিজের ঘরে শোবেন, কিন্তু বিছানায় শোবেন না, শোবেন নিচে মেঝেতে। আর ঘরের দরজা ভালো করে বন্ধ করবেন, জানলাও ভালো করে বন্ধ করবেন, কোথাও যেন কোনো ছিদ্র না থাকে। সম্ভব হলে আজ বাড়িতে রাখা কোনো খোলা খাবার কিংবা যাতে বিষ মেশানো যেতে পারে তেমন কিছু খাবেন না। তাহলে কি করব ব্যোমকেশবাবু? আমি তো আজ সকালে নিজেই হাতে রান্না করেছি। আসলে কাজের জায়গায় আমার নিজের হাতে রান্না করে নিতে হয়। সমস্ত খাবার কি ফেলে দিতে হবে? হ্যাঁ, তাই করবেন। আর যাই নতুন করে রান্না করবেন, সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রান্না করবেন। বাড়িতে যেখানে যা খুশি থাকতে পারে। একটু সাবধানে আপনি আজকের দিনটা থাকুন। কাল সকালে আমি আসব, তারপর যা ব্যবস্থা করার আমি করব। আজকের দিনটা আপনি সাবধানে থাকুন। সেদিনের মতো আমরা রমাকান্ত বাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে এলাম। গোটা পথে ব্যোমকেশ আমার সাথে কোনো কথা বলল না। বাড়িতে এসে নিজের ঘরে ঢোকার সময় বলল, অজিত, তোমার লেখার কাজ বাকি রয়েছে, তুমি তাহলে সেটা করে নাও। আমার কিছু কাজ রয়েছে, তোমার সাথে একেবারে খাবার টেবিলে দেখা হচ্ছে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এখন আমায় কিছুই বলতে চাইছে না, তাই আমিও আর জোর করলাম না। খাবার টেবিলেও কিন্তু ব্যোমকেশের সাথে তেমন কোনো কথা হলো না। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ বেরিয়ে গিয়েছিল। বৌঠানকে বলতেই বৌঠান জানালো কোন একটা কাজে তাকে বেরোতে হবে, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে বলেছে। আর তোমাকে টেলিফোনের কাছেই থাকতে বলেছে, যদি কোনো টেলিফোন আসে তাহলে সেটা ধরতে বলেছে। আমি আর কি করি, লেখার কাছে মন বসলো না। বারবার কেসটার ব্যাপারেই ভেবে চলেছিলাম, তাই ব্যোমকেশের ঘরেই একটা বই নিয়ে বসলাম। ফোনটা এলো দুপুরের দিকে। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরতেই ওপার থেকে প্রথমে কোনো গলা ভেসে এলো না। আমি বললাম, হ্যালো, কে বলছেন? মার্কাস, শুধু শুধু সব জায়গায় নাক গলাতে বারণ করো তোমার বন্ধুকে, না হলে ওই গুপ্তচরকে যেভাবে শেষ করেছি তোমার বন্ধুকেও সেভাবে শেষ করব। মার্কাস কিন্তু দ্বিতীয়বার কাউকে সাবধান করে না, একেবারে খালাস করে দেয়। গলার স্বর আর কথাগুলো শুনে আমি কেমন যেন স্তম্ভিত হয়ে গেলাম। টেলিফোনটা যে কখন কেটে গেছে তা বুঝতেই পারিনি। হঠাৎ করেই বৌঠান ঘরে এসে পর্দা সরিয়ে আমার দিকে তাকালো। বৌঠানকে দেখেই টেলিফোনটা নামিয়ে রাখলাম।
বৌঠান আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করতে পেরে বলল। কি হয়েছে বলো তো ঠাকুরপো? আমি আমতা আমতা করে শুধু একটা কথাই বলতে পারলাম, মার্কাস। বৌঠান, ব্যোমকেশের বিপদ হতে পারে। ব্যোমকেশ যতবারই কোনো বড় বিপদে পড়েছে ততবারই আমি তার পাশে ছিলাম, কিন্তু এবার ব্যোমকেশ তো কৃষ্ণনগরে রওনা হয়ে গেছে। এখন এই যে মার্কাস যদি ব্যোমকেশের পিছু পিছু সেখানে গিয়ে পৌঁছয় তাহলে? কিন্তু একটা ব্যাপার ভেবে খানিকটা স্বস্তি পেলাম যে এই মার্কাস যদি কোনো দল হয় তাহলে সেই দলের লোকেরা বোধহয় এখনো জানতে পারেনি ব্যোমকেশ কৃষ্ণনগরে গিয়েছে। না হলে শুধু শুধু আমায় টেলিফোন করে এসব কথা বলার কারণ কি? যে কথাটা ব্যোমকেশকে বলার ছিল সে কথাটা তো আমায় বলবে না। ব্যোমকেশ ফিরে এলো পরদিন সকালে, তবে প্রথমে এসে বাড়িতে এলো না। কৃষ্ণনগর থেকে ফিরে এসে গিয়েছিল থানায়, সেখান থেকেই টেলিফোন করল। আমি আর বৌঠান দুজনেই ব্যোমকেশের জন্য চিন্তায় উত্তেজিত হয়েছিলাম, তাই পরদিন সকালে আবার টেলিফোনের কাছাকাছি ছিলাম। একসময় টেলিফোন বাজতেই আমি ভয়ে ভয়ে টেলিফোনটার দিকে এগিয়ে গেলাম। আবার যদি টেলিফোন করে? খানিকটা ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে টেলিফোনটা কানে তুলে নিয়ে চেপে ধরলাম, কোনো কথা বললাম না। একটু পরে অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো। কি ব্যাপার বলো তো অজিত, আমি চলে আসার পর কেউ টেলিফোন করেছিল নাকি? না হলে তুমি এতটা ভয় তো পাও না। তুমি কোথায়? তুমি এখনো বাড়িতে ফিরে এলে না, আর তুমি কি করে জানলে যে কেউ ফোন করেছিল? আমি থানায় রয়েছি অজিত, আমার সাথে রমাকান্ত বাবু আছেন। তবে কৃষ্ণনগর থেকে অনেক কিছু জানা গেছে, বাড়িতে ফিরে তোমায় সব বলছি। এবার বলো তো, কে টেলিফোন করেছিল? মার্কাস দলের কেউ? আমার গলা শুনেই কি তুমি ব্যাপারটা অনুমান করেছো ব্যোমকেশ? অপর প্রান্ত থেকে ব্যোমকেশের হাসি শোনা গেল। তারপরে বলল, তোমার ভয় পাওয়াটা স্বাভাবিক। আমরা যাদের সাথে লড়াইতে নেমেছি তারা খুব সহজ একটা অপরাধী নয়, এদের গোটা একটা দল রয়েছে। আচ্ছা, তোমার বাড়ি ফিরে সবটা বলছি। তোমায় কি বলেছিল বলো তো, আমায় সাবধান করে দেওয়ার জন্য? আমার মনে হয় ওরা এখনো জানতে পারেনি যে তুমি কৃষ্ণনগর গিয়েছো, তাই আমাকে টেলিফোন করে। ব্যোমকেশ আমার কথাটা শেষ করতে না দিয়েই বলে উঠল, ভুল করছো অজিত, ওরা আমাদের ব্যাপারে সমস্ত খবরই রেখেছে। ট্রেনে আমাদের পিছু নিয়েছিল একজন, তবে তাকে কোনোভাবে চোখে ধরে নিতে পেরেছি। তবে আমরা যে কৃষ্ণনগর গিয়েছি সেটা বোধহয় তিনি বুঝতে পেরেছিলেন, কারণ কৃষ্ণনগর স্টেশনে ফেরার সময় গাড়ি ধরার পথে রমাকান্ত বাবুর উপর কেউ হামলা করেছিল। আমি এই কথায় অবাক হয়ে গেলাম। তারপরে বললাম, সে কি, রমাকান্তবাবুর উপর হামলা? তাহলে ওরা সবটাই জানে। এখন রাখো অজিত, আশা করছি দুপুরের মধ্যে বাড়িতে ফিরতে পারবো। আমার একবার এখান থেকে রমাকান্ত বাবুর বাড়িতে যেতে হবে, তারপর আরো কিছুটা কাজ আছে। রমাকান্ত বাবু কিন্তু বেশ ভয় পেয়েছেন অজিত। সেটাই কি স্বাভাবিক নয়? আচ্ছা বেশ, এখন রাখছি। টেলিফোন রাখার একটু পরেই বৌঠান আমাদের ঘরে এসে হাজির। আমায় বলল, তোমার বন্ধুর কি খবরটা কি বলো তো? আজ সকালে ফিরবে বলে বাড়ি ফেরার তো নামই নেই এখনো। রয়েছেটা কোথায় সে? আর একটু হলে আমি মুখ ফসকে রমাকান্তবাবুর উপর হামলা হওয়ার কথাটা বলে ফেলেছিলাম। তারপর সামলে নিয়ে বললাম, এইমাত্র ব্যোমকেশ টেলিফোন করেছিল, থানায় রয়েছে, বলল কয়েকটা কাজ করে দুপুরের মধ্যে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে কার সাথে কৃষ্ণনগরে যাওয়ার কথা ছিল সেই ব্যাপারটা কি হলো? টেলিফোনে তো আমায় কিছুই জানায়নি, বলল তো বাড়ি ফিরে সবটা বলবে। এখন তো অপেক্ষা করা ছাড়া আর যে কিছু করার নেই। তুমি তো চেনোই ব্যোমকেশকে। বৌঠান আর কিছু বলল না। আমার জন্য চা নিয়ে এসেছিল, সেটা টেবিলের উপরে রেখে নিজের মতো রান্নাঘরের দিকে চলে গেল। কৃষ্ণনগরে গিয়ে কয়েকটা নতুন ব্যাপার জানা গিয়েছে, যেমন এই যে শ্যামাকান্ত রায় কৃষ্ণনগরে থাকতেন তার ভাইয়ের স্ত্রী এবং তাদের দুটো ছেলে মেয়ের সাথে। সেখানে শ্যামাকান্ত বাবুর সাথে কারোর খুব একটা বেশি সম্পর্ক না থাকলেও এক ভদ্রলোককে আমরা পেয়েছিলাম যার নাম অনন্ত মজুমদার, যার সাথে শ্যামাকান্ত বাবুর সম্পর্ক ভালো ছিল। তিনি রমাকান্ত বাবুকে দেখে বেশ খুশি হয়েছিলেন। প্রথম দিনে বুঝতেই পারেননি যে রমাকান্ত বাবু আসলে শ্যামাকান্ত বাবুর ছেলে। পরে ব্যাপারটা বুঝতে পারায় ভদ্রলোক নিজেই তাকে শ্যামাকান্ত বাবুর বন্ধু বলে পরিচয় দেন। কিন্তু শ্যামাকান্তবাবু আসলে কি করতেন সে ব্যাপারে জানা গেছে? অনন্তবাবুর কাছ থেকে জানা গেছে
ছোট থেকে শ্যামাকান্ত বাবুর ইচ্ছে ছিল পুলিশ হবার, তবে কোনো কারণে তার সেই ইচ্ছে পূরণ হয়নি বলে তিনি কোনো একটা ব্যবসা শুরু করেছিলেন। তবে আসলে তিনি কিসের ব্যবসা করতেন সে কথা কেউ জানতো না। তিনি মাসে মাত্র 2-1 বার বাড়িতে ফিরে আসতেন। এই ব্যাপারটা অনন্তবাবু নিজেও বলেছেন, যদিও রমাকান্ত বাবুর কাছ থেকে এটা আমরা আগে জানতে পেরেছিলাম। আর ওই শ্যামাকান্ত বাবুর ভাই এবং তার পরিবারের হঠাৎ করে বিষক্রিয়ায় মারা যাওয়ার ব্যাপারটা? এখানে রমাকান্ত বাবু একটু ভুল বলেছিলেন। হয়তো যখন ঘটনাটা ঘটে তখন তিনি অনেকটা ছোট, তাই তার কিছুই মনে ছিল না। আসলে সেদিন রাতে যখন রমাকান্ত বাবুর মাকে কোনো অচেনা ব্যক্তি ফোন করে, তখন তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন শ্যামাকান্ত বাবুর ভাই। আর সে ঝাঁপিয়ে পড়ার সময় শ্যামাকান্ত বাবুর ভাই হাতে করে ওপর থেকে নিয়ে এসেছিলেন একটা লম্বা ছুরি। সেই ছুরি দিয়ে তিনি অচেনা ব্যক্তির কাঁধে আঘাত করেছিলেন। সে সময় রমাকান্ত বাবু ছোট, তাই সে ব্যাপারটা তাকে জানানো হয়নি। তবে ওই গ্রামের সকলেই সেটা জানে। তারপরে শ্যামাকান্ত বাবু ওখান থেকে চলে আসেন, তাই গোটা ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু তার কয়েক বছর পরে, অর্থাৎ ব্যারাকপুর থেকে কলকাতায় রমাকান্ত বাবুদের চলে আসার অনেক পরে, কৃষ্ণনগরের শ্যামাকান্ত বাবুর ভাইয়ের পরিবারের উপর কেউ একজন আঘাত করে। আসলে বিষক্রিয়াটা যে কিভাবে হয়েছিল তা কেউ বুঝতে পারেনি। এমনকি পরদিন সকালে আশেপাশের লোকেরা মৃতদেহ দেখতে পেয়েছিল, তবে মৃত্যুটা হয়েছিল কিন্তু ভয়ানক অচিত। ব্যোমকেশ আর আমি মিলে এমন অনেক বিপদ দেখেছি, এমন অনেক ভয়ানক মৃতদেহ দেখেছি, কিন্তু তারপরেও আমি কেমন চমকে উঠলাম। তাই বললাম, ভয়ানক মানে তুমি কি বলতে চাইছো ব্যোমকেশ? ব্যোমকেশ কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বৌঠান এসে ঘরে ঢুকলো। আমাদের শেষের কথাগুলো বোধহয় কিছুটা শুনতে পেয়েছিল, তাই বলল, কি ব্যাপার কি তোমাদের বলো তো? তুমি তো সেই সকালে ফিরবে বলে দুপুরে ফিরলে, আর এখন কি কথা হচ্ছিল? কিসের ভয়ানক? কি হয়েছে? ব্যোমকেশ সামনের চেয়ারে বসে একবার কেসে উঠল। এর অর্থ আমি স্পষ্ট বুঝতে পারলাম, যাতে আমি কোনো কথা না বলি। তার বদলে ব্যোমকেশ বলে উঠল, আসলে সত্য, ট্রেনে কি ভয়ানক ভিড়! এই সময় যে এত ভিড় ট্রেন হতে পারে তার ধারণাই আমার ছিল না। যে কাজের জন্য গিয়েছিলে সেই কাজটা হয়েছে কি? আর ওই তোমার সাথে যিনি গিয়েছিলেন, কি যেন নাম, ওই রমাকান্ত বাবু, তার কোনো একটা বিপদ রয়েছে বলছিল। তবে ব্যাপারটা কি হলো? এখনো সেসব কিছুই জানা যায়নি। রমাকান্ত বাবুর বাবা শ্যামাকান্ত বাবুর ব্যাপারটা বড় অদ্ভুত। তিনি যে আসলে কিসের ব্যবসা করতেন, কি করতেন, তার ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। অথচ ভদ্রলোক 12 বছর ধরে কলকাতায় রয়েছেন, তার ছেলের পড়াশোনা ও নিজেদের সংসারের খরচা সবকিছুই চালাচ্ছেন, বাড়িও করেছেন। তবে তিনি 12 বছর ধরে কিন্তু কোনো কাজ করেন না। তাহলে এত টাকা তার কাছে আসছে কোথা থেকে? বৌঠান আমাদের সামনে ফাঁকা চেয়ারে বসে ব্যোমকেশের কথা শুনতে লাগলো। ব্যোমকেশ বলে চলল, একটা ব্যাপার আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না, বুঝলে সত্য। এই যে রমাকান্ত বাবুর উপরে কিংবা শ্যামাকান্ত বাবুর উপরে এই এত বছর পরে আক্রমণ করার কারণটা কি? এত বছর পরে কি তাদের কেউ খুঁজে পেয়েছে নাকি অন্য কিছু? দেখো বাপু, তোমাদের মতো কেসের ব্যাপারে আমি তো অত শত কিছু বুঝি না। তবে আমার মনে হয় এত বছর পরে, তুমি যেটা বলেছিলে ওই 20 বছর পরে, আমার মনে হয় 20 বছর পরে অপরাধীদের কেউ একটা ফিরে এসেছে, কিংবা 20 বছর পরেই এই শ্যামাকান্ত বাবু এবং রমাকান্ত বাবুকে খুঁজে পাওয়া গেছে। তাহলে শ্যামাকান্ত বাবু প্রথমে কৃষ্ণনগর থেকে ব্যারাকপুর এলেন, তারপর 1 বছরের মধ্যে কলকাতায় চলে এলেন। প্রথম থেকেই তিনি ছেলেকে তার কাছ থেকে দূরে রাখতেন কেন? তিনি হয়তো ভয় পেতেন অপরাধীরা তাদের খুঁজে বার করতে পারলে তাদের প্রাণের ভয় রয়েছে। এখানে আমার মনে হয় তোমার ধারণাই ঠিক। এতদিন পরেই হয়তো শ্যামাকান্ত বাবুকে ওরা খুঁজে পেয়েছে। ব্যোমকেশ কিছু বলল না, চুপ করে বসে রইল। একটু পরেই বৌঠান ঘর থেকে বেরিয়ে গেল। তারপরে ব্যোমকেশ বলল, কৃষ্ণনগর স্টেশনে রমাকান্ত বাবুকে কেউ ধাক্কা দিয়ে ট্রেনের সামনে ফেলে দিচ্ছিল। ভিড়ের সুযোগ নিয়ে এই কাজটা করতে চেয়েছিল। শেষ মুহূর্তে আমি দেখতে পেয়ে রমাকান্ত বাবুকে টেনে নিয়ে আসি। তবে তাতে অন্য একটা বিপদ ঘটে যায়। রমাকান্ত বাবুকে আমি টেনে আনায় যে ভদ্রলোক ধাক্কা দিতে চেয়েছিলেন, তিনি অন্য একজনকে ধাক্কা দিয়ে ফেলেন। তবে ভালো কথা যে, কি সর্বনাশ, লোকটাকে ধরতে পারোনি? চেষ্টা তো করেছিলাম অজিত, তবে লোকটা প্ল্যাটফর্মে এসে ট্রেনের সামনের দিক থেকে লাইনে নেমে অন্যদিকে চলে যায়, তাই আর তাকে ধরা যায়নি। বুঝতেই পারছো, সামান্য সময়ের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে, আর ততক্ষণে ট্রেনটা গোটা প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চেষ্টা করেছিলাম, কিন্তু রমাকান্ত বাবুর যে বিপদ রয়েছে সেটা আরো একবার বোঝা গেল।
তবে তার বাড়িতে যদি তার উপর কেউ আক্রমণ করার চেষ্টা করে, সেটা নিয়েই আমি ভাবছি। রমাকান্ত বাবুর বাইরে যদি পাহারা বসানো হয় তাহলে? অজিত, তুমি আন্দাজ করতে পারছো না এই মার্কাস আসলে কত ভয়ঙ্কর একটা দল। যখন আমাদের জন্মই হয়নি তখন থেকেই মার্কাস দল কলকাতার বুকে রয়ে গেছে। তাদের ধরা সম্ভব না। আসলে তাদের দলে ঠিক কে কে রয়েছে, তাদের ঘাঁটি কোথায়, কোনো কিছুই জানা যায়নি। তবে 20 বছর আগে তাদের বেশ কয়েকজনকে আকস্মিকভাবে ধরা গিয়েছিল, কোনো একজনের উড়ো খবরের মাধ্যমে। অন্তত পুলিশের কাছ থেকে তো এটুকুই জানা গেছে। আরো খোঁজ খবর আমি চালাচ্ছি। তবে যদি এই মার্কাস দল রমাকান্ত বাবুর পেছনে থাকে আর শ্যামাকান্ত বাবুর খুনের পেছনে থাকে, তাহলে ব্যাপারটা সহজ হবে না। কেসের ব্যাপারে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ব্যোমকেশ ঘুমোতে চলে গেল। আমিও নিজের ঘরে চলে গেলাম। ভাবছিলাম মার্কাস দল ঠিক কতটা ভয়ানক। আমাদের জন্মের আগে থেকে একটা দল এখনো রয়েছে। তার মধ্যে দলের কিছু লোক পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, তবুও সেই দল শ্যামাকান্ত বাবুকে খুঁজে বার করে মেরেছে। ব্যাপারটা সত্যিই অতটা সহজ নয়। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ আবার কোথায় যেন বেরিয়ে পড়ল। এবার কিন্তু আমি সত্যিই রাগ করলাম না। এমন একটা ব্যাপারে ব্যোমকেশ তদন্ত করে চলেছে, সে ব্যাপারে যখন তখন বেরিয়ে পড়তে হবে। ফিরে এলো একেবারে সন্ধ্যের সময়। এই নিয়ে বৌঠান দেখলাম সারাদিন রাগারাগি করল না। তার কারণ পরে বুঝতে পেরেছিলাম। আসলে ব্যোমকেশ কোথায় গিয়েছিল সেটা বলেই গিয়েছিল বৌঠানকে। তবে সেদিন সন্ধে যখন ব্যোমকেশ ফিরে এলো, তখন তার মুখটা কেমন থমথমে। নিজে থেকে কিছু না বললে আমিও আর কিছু জিজ্ঞাসা করব না, এমনটাই ভেবে রাখলাম। তবে একটু রাত্রের দিকে ব্যোমকেশ আমায় নিজের ঘরে ডাকলো। দেখতে পেলাম টেবিলের উপর একটা খাতা নিয়ে বসেছে। কি ব্যাপার, নতুন কিছু জানা গেছে? 20 বছর আগে এই মার্কাস দলের একটা ছোট্ট দল ব্যাংক ডাকাতির কোনো একটা পরিকল্পনা করেছিল। 20 বছর আগে মানে বুঝতেই পারছো, তখনকার দিনে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা এতটা উন্নত হয়ে ওঠেনি। তবে সেই সময় ওই দলটাকে পুলিশ ধরতে পারে কোনো একজনের খবরের ভিত্তিতে। তবে কার খবরের ভিত্তিতে সে কথা কিন্তু জানা যায়নি। আমার মনে হয় এর পেছনে পুলিশের কোনো গুপ্তচর রয়েছে। আর ঠিক তেমন ভাবেই আজ থেকে প্রায় 12 বছরের একটু আগে এই মার্কাস দলের আরো কয়েকজন সদস্য ধরা পড়ে যায়। সেখানেও কিন্তু একজন খবর দিয়েছে। দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে অজিত। আর দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে তাদের আস্তানার একটা খবর দিয়েছিল পুলিশকে। সেখান থেকে পুলিশ কয়েকজনকে ধরতে পারে। আচ্ছা, তাহলে এমনটা তো হতে পারে যে সম্প্রতি সেই দলের মধ্যে কেউ ছাড়া পেয়েছে। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, তুমি ঠিকই ধরেছো অজিত। আমার মনে হয় এবার আমরা কেসটা আস্তে আস্তে গুটিয়ে আনতে পারছি। 12 বছর আগে ধরা পড়া দলের কয়েকজন বছরখানেক আগে ছাড়া পেয়েছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল তাদের বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছিল, তাই তাদের আর ছাড়া পাওয়া হয়নি। 12 বছর আগের কেসটায় ধরা পড়া মানুষদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সঠিক প্রমাণ পাওয়া যায়নি বলে তাদেরকে তখনই ছেড়ে দেওয়া হয়েছিল। বাকি যারা 12 বছরের জন্য জেলে গিয়েছিল তাদের সম্প্রতি ছাড়া হয়েছে। আসলে তাদের 14 বছরের জেল হয়েছিল, কিন্তু তুমি তো জানোই আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থা কেমন। আর তাই তাদের ভালো হয়ে থাকার জন্য তাদের শাস্তির মেয়াদ 2 বছর কমে গেছে। আর তারাই জেল থেকে বেরিয়ে এসে খুঁজে বার করেছে শ্যামাকান্ত বাবুকে, আর তারপর তাকে খুন করেছে, তাই তো? কিন্তু এখানেও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, শ্যামাকান্ত বাবু খুন হয়েছে তার ঘরের ভেতর বিছানায় শোয়ার পরে। দেখো, কেসের ব্যাপারে একটু একটু করে এগোতে হয়। আমি এখনই তার খুনের ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছি না। যে কেউ বাইরে থেকে এসে তার বিছানার তলায় ওই সূচটা রেখে দিতে পারে, সে ব্যাপারটা পরে ভাববো। প্রথমে আমাদের জানা দরকার শ্যামাকান্ত বাবুর ব্যাপারে আর এই মার্কাস দলের ব্যাপারে। সেই কাজটাই আমি করছি। তাহলে এখনো পর্যন্ত তুমি কি কি জানতে পেরেছো? 12 বছর আগে যারা পুলিশের কাছে ধরা পড়েছিল তাদের মধ্যে কয়েকজন সম্প্রতি মুক্তি পেয়েছে। তাদের মধ্যে 2 জনের নাম ঠিকানা আমি জোগাড় করতে পেরেছি। তবে আশা করি সেখান থেকে তাদের পাওয়া যাবে না। ভবানীবাবুকে থানাতেই রাখতে বলেছি, কারণ তারও বিপদ রয়েছে। তাহলে এবার কি করবে? কাল আমাদের একটু বেরোতে হবে, এই 2 জনের ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে। তাছাড়া রমাকান্ত বাবুর বাড়িতেও আরেকবার যেতে হবে। তার বিপদ রয়েছে যেটা আমি বুঝতে পারছি, কিন্তু বিপদটা কোন পথে আসতে পারে সেটাই বুঝতে পারছি না। আর দাসবাবুকে বলেছি এই শ্যামাকান্ত বাবুর ব্যাপারে আরো খোঁজ খবর বার করতে। অনন্তবাবুর কাছ থেকে আমি জানতে পেরেছিলাম ব্যবসার কাজের সময় শ্যামাকান্ত বাবুকে বেশিরভাগ সময় কলকাতায় আসতে হতো।
তার মানে তার একটা কোনো না কোনো ব্যবসার সূত্র আমরা এই কলকাতাতেই পেয়ে যাব। ব্যোমকেশের কথা মতো সমস্ত কাজ হলো। পরদিন সকালে ব্যোমকেশ যে দুজনের নাম ঠিকানা খুঁজে বার করতে বলেছিল তাদের খোঁজ করতে আমরা চললাম। ব্যোমকেশ এর বার করা ঠিকানা মতো আমরা পৌঁছে একটা চায়ের দোকানে ভদ্রলোকের নাম জিজ্ঞেস করলাম। আচ্ছা, এখানে শান্তনু হালদার বলে একজন রয়েছেন, তার বাড়িটা আপনি কোথায় বলতে পারবেন? শান্তনু হালদার? আমি তো এখানে প্রায় 8 বছর ধরে ব্যবসা করছি, কিন্তু ওই নামে কাউকে তো এখানে থাকতে শুনিনি। আপনারা ঠিক ঠিকানা নিয়ে এসেছেন তো? শান্তনু হালদারের বাড়ি তো? এখানে ভেতরে একটা কালী মন্দির আছে না, সেই মন্দিরের আশেপাশেই শান্তনু হালদারের বাড়ি। মন্দিরের আশেপাশে একটা বাড়ি আছে, তবে সেই বাড়িটাই কেউ থাকে কি না সেটা তো জানি না। আপনারা একবার ভেতরে গিয়ে খোঁজ খবর করে দেখুন। আমি ভেতরে গিয়ে কালী মন্দিরটা খুঁজে পেলাম। তার আশেপাশে একটা বাড়ি রয়েছে যেটা বেশ পুরনো, বোঝা যায় বেশ কিছু বছর ধরে রক্ষণাবেক্ষণ হয়নি। বাড়ির আশেপাশে জঙ্গলমন্ত জমা হয়েছে। আমরা সেখানেই দাঁড়িয়ে রয়েছি দেখে একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, কাকে খুঁজছেন আপনারা? ও বাড়িতে তো আর কেউ থাকে না। এই বাড়িতে শান্তনু হালদার বলে একজন ভদ্রলোক থাকতেন আজ থেকে 12 বছর আগে। তার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? আমি তো এখানেই থাকি, কিন্তু আপনারা ওনার ব্যাপারে খোঁজ খবর করছেন কেন? কে আপনারা? আমার নাম ব্যোমকেশ। আসলে পুলিশের একটা কেসের ব্যাপারে আমি। লোকটার দুটো চোখ যেন বড় বড় হয়ে গেল। তিনি বললেন, ব্যোমকেশ রায়? মানে ওই যে গোয়েন্দা ব্যোমকেশ রায়? ও আচ্ছা আচ্ছা, আপনার নাম অনেক শুনেছি, কিন্তু আপনার সাথে কখনো দেখা হয়নি তো, তাই চিনতে পারিনি। কিন্তু কি ব্যাপার বলুন তো স্যার, হঠাৎ? আসলে ওই শান্তনু হালদারের সাথে একটু দরকার ছিল। শুনেছি সম্প্রতি উনি জেল থেকে মুক্তি পেয়েছেন। ভদ্রলোক আমাদের দিকে খানিকটা এগিয়ে এলেন, তারপর মাথাটা নিচু করে বললেন, আমিও ব্যাপারটা শুনেছি, তবে শান্তনু হালদারের মা বেঁচে ছিল আজ থেকে 2 বছর আগে পর্যন্ত। মায়ের মৃত্যুর সময় ওই ভদ্রলোক একবার এসেছিলেন, সাথে পুলিশও ছিল। তারপর আর তাকে দেখা যায়নি। তবে মাসখানিক ধরে পাড়ার লোকেরা বলে তাকে নাকি রাতের বেলায় ওই 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 ওইদিকে দেখা যায়। আমার মনে হয় রাতের বেলা ওই বাড়িতে ঢোকার পিছন দিকে একটা রাস্তা রয়েছে। কি ব্যাপার বলুন তো, কোনো চুরি না খুন? একটা চুরির ব্যাপারেই খোঁজ খবর করছিলাম। আসলে যে চুরির জন্য ভদ্রলোক জেল খেটেছিলেন সেই চুরির ব্যাপারে। নিবারণবাবুর কাছ থেকে এর বেশি কিছুই জানা গেল না। তবে শান্তনু হালদার যে রাতের দিকে বাড়িতে ফিরে আসেন সে কথাটা ওই পাড়ার আরও 2-1 কাছ থেকে জানা গেল। আরেক ভদ্রলোকের ব্যাপারে ব্যোমকেশ যা খবর জোগাড় করতে পেরেছিল সেখানেও আমরা গেলাম, কিন্তু সেখানেও একই ব্যাপার। ওই ভদ্রলোকের সম্প্রতি তার বাড়ির আশেপাশে অনেকেই দেখেছে, তবে তার বাড়িতেও তিনি থাকেন না। তবে এখানে সেই ভদ্রলোকের পরিবারের লোকজন ছিল, তাদের সাথে আমরা কথা বললাম। জানা গেল জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে এসেছিলেন, তবে তাকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। আসলে একজন জেল খাটার সঙ্গে পাড়ায় থাকবে সেটা আশেপাশের লোকেরা চাননি। তাছাড়া যিনি অপরাধী তার বাবা আসলে সমাজের একজন অতি স্তরের ব্যক্তি, তিনি নিজেও চাননি তাকে বাড়িতে রাখতে, তাই তাকে এখানে থাকতে দেওয়া হয়নি। শান্তনু হালদারকে রাতের বেলা তার বাড়িতে আসতে অনেকেই দেখেছে, তবে এই ভদ্রলোক যার নাম অবিনাশ সামন্ত, তাকে আমরা কোথায় পাব? কথা বলতে গিয়ে আমরা কোনো কিছু জোগাড় করতে পারলাম না, তবে একটা ব্যাপার বুঝতে পারলাম, তারা এই শহরেই কোথাও আছে। বাড়ি ফেরার পরে দাসবাবুর টেলিফোন এলো। দাসবাবুর সাথে কথাবার্তা বলার পরে ব্যোমকেশ জানালো, শ্যামাকান্ত বাবুর সাথে শান্তনু হালদার, অভিনয় সামন্ত কিংবা মার্কাস দলের সদস্যদের কোনো না কোনো একটা যোগাযোগ তো আছেই। অজিত অজিত সেটাই বোঝা যাচ্ছে না। একটা লোক নিজের সমস্ত অতীত মুছে ফেলে কিভাবে এখানে বসবাস করতে পারে সেটাই আমি বুঝতে পারছি না। আমার কিন্তু একটা কথা মনে হয় ব্যোমকেশ, আমার মনে হয় এই শ্যামাকান্তবাবু আসলে এদের দলেরই লোক ছিলেন। তারপর 12 বছর আগে কোনো কারণে তিনি হয়তো দল ছেড়ে দিয়েছিলেন, আর সেই কারণে তার স্ত্রীকে ওই দলের লোকেরা মারে। তাকেও মারার জন্য খুঁজছিল, হয়তো তাই তিনি সেখান থেকে কলকাতায় চলে আসেন। কলকাতাতেই কেন? অন্য যে কোনো কোথাও যেতে পারতেন, তবে কলকাতাতেই কেন এলেন, যেখানে এই সমস্ত দলটার আসল কার্যকলাপ কলকাতাতেই রয়েছে? তিনি হয়তো ভেবেছিলেন কলকাতাতে থাকলে ওরা কলকাতায় খুঁজে দেখবে না,
আর তাছাড়া গোটা দলের অনেকেই তো ধরা পড়ে গিয়েছিল, তুমি বলছিলে। তাই হয়তো তিনি ভেবেছিলেন এত বছর পরে তারা সমস্তটাই ভুলে যাবে। কিন্তু কেউ বলেনি অজিত, কেউ বলেনি। ওই দলের সবাই মনে রেখেছে। তাই এই দুজন বাইরে বেরিয়ে এসেই শ্যামাকান্ত বাবুর খুনটা করে। কিন্তু দাসবাবু কি জানালো? দাসবাবু জানালেন এই গোটা দলের আরো অনেক সদস্য কলকাতাতেই ছড়িয়ে রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে 20 বছর আগে যারা ধরা পড়েছিল তারা ধরা পড়ার পরে দলটা সামান্য শক্তিহীন হয়ে পড়ে, তারপর আবার নতুন করে কাজ শুরু করে। তবে 12 বছর আগে এই দলটার ধরা পড়ার পরে কিন্তু মার্কাস দলের সদস্যরা একেবারেই নিষ্ক্রিয় হয়ে যায়। একটা ব্যাপার ব্যোমকেশ, ওই যে শ্যামাকান্ত বাবুর বাড়িতে যে আমরা বাক্সটা খুঁজে পেলাম, আর তার মধ্যে যেগুলো ছিল, তাছাড়া তোমার কাছে যে কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো থেকে কি জানা যাচ্ছে? কাগজপত্রগুলো আমায় এই কেসে অনেকটা সাহায্য করেছে। আসলে কাগজপত্রগুলো থেকে এমন কিছু প্রমাণ পাওয়া যায় যেগুলো বাকিদের অপরাধের ব্যাপারে একটা শক্ত প্রমাণ দিচ্ছে। 20 বছর পর থেকে 12 বছর পর্যন্ত এই মার্কাস দলের সমস্ত কর্মকাণ্ড ওই কাগজে লিপিবদ্ধ করা রয়েছে। তার সাথে কিছু হাতে তোলা ছবিও রয়েছে। তাহলে কিন্তু শ্যামাকান্ত বাবু দলের সাথে যুক্ত থাকতেই পারে, না হলে তার কাছে এত প্রমাণ আসবে কি করে? তবে এই প্রমাণগুলো তুমি পুলিশের হাতে তুলে দিচ্ছ না কেন? প্রথমেই আমাদের খুঁজে বার করতে হবে শ্যামাকান্ত বাবুর সাথে দলের সম্পর্কটাকে, তারপর খুনিকে। তারপর না হয় আমি এই প্রমাণগুলো পুলিশকে দিয়ে দেব। তবে তার আগে কিছুই করা যাবে না। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশ এগিয়ে গিয়ে টেলিফোনটা ধরল, তারপরে বলল, হ্যাঁ রমাকান্ত বাবু বলুন। সে কি, কখন হলো? আর আপনি ঠিক আছেন তো? আপনি কিছু চিন্তা করবেন না, আপনি বাড়িতেই থাকুন, একটু সাবধানে থাকবেন, আমরা এখনই আসছি। ব্যোমকেশ টেলিফোন রেখে জামা বদলাতে বদলাতে বলল, অজিত তৈরি হয়ে নাও, আমাদের একটু বেরোতে হবে, রমাকান্ত বাবুর বাড়ি যেতে হবে। রমাকান্ত বাবুর কোনো বিপদ হয়নি তো ব্যোমকেশ? না, তবে রমাকান্ত বাবুর একটা বড় বিপদ হতে পারত। কাল রাতে নাকি কেউ রমাকান্ত বাবুর বাড়িতে একটা সাপ ঢুকিয়ে দিয়েছিল। বিছানার ওপর পর্যন্ত সাপটা চলে এসেছিল। তবে ভাগ্য ভালো, রমাকান্ত বাবু বিছানায় ঘুমাননি, নিচে ঘুমিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, সাপ যদি বাড়িতে ঢোকে তাহলে সেটা তো মেঝে থেকেই বিছানার উপরে যাবে। সেক্ষেত্রে নিচে ঘুমালে তো তার বিপদ বেশি থাকার সম্ভাবনা। আমি তাকে মেঝেতে ঘুমোতে বলেছিলাম। আমি এতটা আন্দাজ করতে পারিনি অজিত। তবে বিপদ যখন কিছু হয়নি, ব্যাপারটা গিয়ে দেখতে হবে। আমার কিন্তু মনে হচ্ছে এই মার্কাস দল আমাদের পেছনে রয়েছে। রমাকান্ত বাবুর ক্ষতি না করা পর্যন্ত তারা চুপ করে বসবে না। রমাকান্ত বাবুর বাড়ির আশেপাশে পাহারা রাখার ব্যবস্থাটা এবার করতেই হবে, আর কোনো রকমের কোনো ঝুঁকি নেওয়া যাবে না। আমরা একটু পরেই গিয়ে পৌঁছলাম রমাকান্ত বাবুর বাড়িতে। ব্যোমকেশের গলা শুনে রমাকান্ত বাবু দরজা খুললেন। তার চোখে মুখে যে একটা ভয় রয়েছে তা বোঝাই যাচ্ছে। মাথার চুল এলোমেলো। এই কয়েকদিনের মধ্যেই তার চোখের তলায় কালি পড়েছে। চোখের চশমাটা ঠিক করতে করতে তিনি বললেন, কাল রাতের দিকেই মনে হচ্ছিল বাড়ির আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে, আর ভবানী কাকা যেমন বলেছিল ঠিক ঠিক তেমনি ছাদের উপরও কারোর হাঁটা চলার শব্দ পেয়েছিলাম। তবে আমি দরজা বন্ধ করে আপনার কথা মতো মেঝেতে ঘুমিয়ে পড়ি। রাতের দিকে একটা অদ্ভুত ফুসফুস শব্দ শুনে আলো জ্বেলে দেখি বিছানার উপর একটা কালো রঙের লম্বা সাপ কুণ্ডলি পাকিয়ে পড়ে রয়েছে। তারপর যে কতটা ভয় পেয়েছিলাম ব্যোমকেশ বাবু। একটা বাইরে থেকে লাঠি জোগাড় করে তারপর সেই লাঠি দিয়ে সাপটাকে ঘর থেকে তাড়িয়েছি। তার মানে রাতের বেলা কেউ আপনার বাড়িতে এসেছিল, কিন্তু আপনাকে তো বলেছিলাম দরজা খুলবেন না। আপনার কথা আমি শুনেছি ব্যোমকেশ বাবু। আমি বাড়িতে ঢোকার পর দরজা বন্ধ করে রেখেছি। এমনকি এখান থেকে যাওয়ার আগে আমি সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করে দিয়েই গেছিলাম। বাড়িতে এসে দরজা খুলে ভেতরে ঢুকে আবার দরজা জানলা সব বন্ধ করে রেখেছি। কাল বিকেল থেকেই আমি সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে ঘরে রয়েছি, কিন্তু সাপটা যে কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছি না। চলুন আপনার ঘরে গিয়ে একবার দেখা যাক। ঘরে ঢুকতেই আমরা দেখতে পেলাম গোটা ঘরটাই আগের মতো রয়েছে। একটা ব্যাপার চোখে পড়তে আমার একটু খটকা লাগলো। রমাকান্ত বাবুর ঘরের বিছানাটা একপাশে একদম দেওয়ালের সাথে, তার পাশেই একটা জানলা, তবে জানলাটা এখনো বন্ধ।
ব্যোমকেশ এগিয়ে গিয়ে জানলাটা ভালো করে পরীক্ষা করে দেখল, তারপর বলল, খুব একটা সম্ভাবনা নেই জানলা দিয়ে ভেতরে কিছু ঢোকানোর, তবে ভেতরে সাপটা এলো কি করে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমরা ঢোকার পরেই রমাকান্তবাবু বাইরের বড় দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। ঘরের দরজাটা খোলাই রইল, তবে এই ঘরের দরজা জানলা ছাড়া বাইরে থেকে আর কিছু ঢোকানোর মতো কোনো রাস্তা নেই। ব্যোমকেশ এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ করেই হেসে উঠল, তারপরে বলল, অপরাধীরা এই ঘরটাকে খুব ভালো করে দেখেছে। আমার মনে হয় এর আগেই তারা এখানে এসেছিল এবং ঘরটা দেখে গেছে, তাই তারা এই সুযোগটা পেয়ে গেছে। একবার উপরের দিকে তাকিয়ে দেখা উচিত। রমাকান্তবাবু ও আমরা দুজন উপরের দিকে তাকালাম। মাথার উপর একটা ফ্যান বন্ধ হয়ে রয়েছে, কিন্তু দেওয়ালে কোথাও কোনো ফুটো নেই। তারপর হঠাৎ করেই বিছানা সোজাসুজি উপরের দিকে তাকাতে একটা ব্যাপার চোখে পড়ল। রমাকান্তবাবুর বিছানার একদম সোজাসুজি উপরে একটা ঘুলঘুলি মতো রয়েছে, তার ফাঁকগুলো বেশ বড়। ব্যোমকেশ সেদিকে তাকিয়ে বলল, গোলগুলিটার কথা আমরা একদম ভুলে গিয়েছিলাম। রাতের বেলা বাইরে থেকে কোনো একটা সাপকে ভেতরে ঢুকিয়ে দিলে সেটা নেমে এসে বিছানায় পড়েছে, কোনো কারণে সেটা নিচে নেমে আসেনি। নিচে নেমে এলে রমাকান্তবাবুকে আর বাঁচানো যেত না। আমার মনে হয় না সাধারণ কোনো সাপ, নিশ্চয়ই কোনো বিষাক্ত সাপ, যার একটা কামড়েই রমাকান্তবাবুর জীবন শেষ হয়ে যেত। তাই তো, ব্যাপারটা আমার মাথাতেই আসেনি। কিন্তু একটা সাপকে ঢোকাতে গেলে তাকে হাতে করে ঢোকাতে হবে। একটা সাপ কি মানুষের পোষ মানে? সাপুড়ে দেখেননি রমাকান্তবাবু? সাপুড়ের হাতে কিন্তু সব সাপ পোষ মানে। একজন সাপুড়ের পক্ষে ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ নয়। তাছাড়া আপনার জানলার বাইরের দিকের থামের উপর উঠে তারপর ভেতরে সাপ ঢুকিয়ে দেওয়াটা কঠিন কোনো কাজ নয়। তাছাড়া আপনার এই ঘরের পেছনের দিকে রয়েছে পাঁচিল, সেই পাঁচিল দিয়ে জানলা পর্যন্ত পৌঁছানো সহজ। আমার মনে হয় আপনার বাড়ির পেছনের দিকে যে গাছ রয়েছে, সেই গাছ থেকেই অপরাধীরা ছাদ পর্যন্ত উঠে আসে। রমাকান্তবাবুর গলাটা কেমন যেন কেঁপে উঠল। তিনি বললেন, তাহলে কি এখন এখন তাহলে এখন এখন কি করব ব্যোমকেশ বাবু? আমার মনে হয় আপনি যে মারা যাননি সে ব্যাপারটা অপরাধীরা বুঝতে পেরেছে। তারা আবার আপনার উপর আক্রমণ করার চেষ্টা করবে। তবে এবারের সুযোগটা আমাদের ছাড়লে চলবে না। এবারের সুযোগটা ছাড়লে আপনাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। একটা কাজ করুন। কথাটা বলেই ব্যোমকেশ রমাকান্তবাবুর সামনে গিয়ে তাকে চাপা সরে কি যেন বলল। আমি কিছু শুনতে পেলাম না। একটু পরেই ব্যোমকেশ আমার দিকে এগিয়ে এসে বলল, আর এখানে থাকার প্রয়োজন নেই। রমাকান্তবাবু নিজের কাজটা ভালোভাবে করতে পারবেন। আমরা শ্যামাকান্তবাবুর ব্যাপারে খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। কিন্তু রমাকান্তবাবুর তো বিপদ রয়েছে, তার উপর তো আবার অপরাধীরা আক্রমণ করবে, তুমি তো নিজেই বললে। তা সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে না? ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হাসল, তারপরে বলল, সময় মতো সব হয়ে যাবে, চিন্তা করো না অজিত। ব্যোমকেশ যে এবার কি করতে চাইছে তা বুঝতে পারছিলাম না। রমাকান্তবাবুর জন্য সত্যিই এবারে চিন্তা হতে লাগলো। যারা বিষাক্ত সাপ ধরে ঢুকিয়ে দিতে পারে তারা করতে পারে না এমন কিছুই নেই। সেদিন সন্ধ্যের দিকে ব্যোমকেশ কোথায় যেন বেরিয়ে পড়ল। সে বেরোচ্ছে দেখে আমি বললাম, এই ব্যোমকেশ, তুমি আবার এখন কোথায় চললে? এতদিন ধরে কেসটা নিয়ে আমরা তদন্ত করে চলেছি, এবার সমাধান করার সময় এসে গেছে অজিত। তবে এখন তোমায় নিয়ে যাওয়া যাচ্ছে না। আশা করি কাল সকালে এসে তোমায় সব কিছুই বলবো। তবে একটা নতুন খবর তোমায় শোনাতে পারি। শ্যামাকান্তবাবুকে আমরা যা ভেবেছিলাম আসলে তিনি তা নন। তুমি ভাবতেও পারবে না শ্যামাকান্তবাবু আসলে কে। তবে এই ব্যাপারে আমায় অনেকটাই সাহায্য করেছেন দাসবাবু। তিনি না থাকলে হয়তো ব্যাপারটা এত তাড়াতাড়ি জানতে পারতাম না। তবে কেসের ব্যাপারে আরো অনেক কিছুই রয়েছে। কাল সকালে আশা করছি দাসবাবু আমাদের বাড়িতে আসবে, না হলে তোমাকে একবার থানায় নিয়ে যাব। ব্যোমকেশ বেরিয়ে গেল। যাওয়ার পথে বৌঠানের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলেই গেল। বৌঠান একটু পরেই আমার ঘরে এসে বলল, তুমি বলো তো ঠাকুরপো, ও সে কবে বলেছিল যে এবারের কেসটা মিটলে আমরা দুদিনের জন্য কোথাও একটা ঘুরতে যাব। এখন আবার নতুন কেস। সারাটাক্ষণ বাড়ির বাইরে থাকে, তারপর এখন আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লো। বলছে নাকি কাল সকালে ফিরবে। আমার মনে হয় বৌঠান কেসটা ব্যোমকেশ শেষ করে ফেলেছে, তাই আজকে রাতটা তাকে বাইরে থাকতে হবে। কাল সকালেই তো সমস্ত কিছু আমরা জানতে পারবো। তবে এবারে নিশ্চয়ই তাকে ঘুরতে যাওয়ার কথাটা বলবো, বুঝলে?
বৌঠান তুমি চিন্তা করো না। আমি বুঝতে পারছিলাম আমার কথায় বৌঠান খুব একটা শান্ত হলো না। নিজের মনে কিছু একটা গজগজ করতে করতে বেরিয়ে গেল। আমি বুঝতে পারলাম বৌঠানকে যদি এবার অন্তত ঘুরতে নিয়ে না যায় তাহলে ব্যোমকেশের কপালে এবার নতুন আর একটা কেস রয়েছে। ব্যোমকেশ পরদিন সকালে ফিরল না। টেলিফোন করে আমায় থানায় যেতে বলল। আমিও থানায় পৌঁছলাম। দেখতে পেলাম ব্যোমকেশ বসে রয়েছে দাসবাবুর সামনে টেবিলের পাশে চেয়ারটায়। তার পাশে রমাকান্তবাবু, তার পাশে একটা চেয়ার ফাঁকা আছে। আমায় দেখে ব্যোমকেশ বলল, এই তো অজিত, চলে এসেছো, বসো বসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করে বসে আছি। রমাকান্তবাবুর দিকে একবার তাকিয়ে দেখলাম তাকে আগের মতো চিন্তিত বলে মনে হচ্ছে না। এই অপরাধীকে কি ধরা গেল? আর কাল রাতে রমাকান্তবাবুর উপরে আবার কোনো আক্রমণ হয়নি তো? অপরাধীরা খুব ভালোভাবেই পরিকল্পনা করেছিল, কিন্তু একটা জায়গাতেই তারা ধরা পড়ে গেল। আসলে তারা যত তাড়াতাড়ি সম্ভব রমাকান্ত বাবুকে খুন করতে চেয়েছিল, না হলে তার বাড়িতে কোথায় যে সেই বাক্সটা আছে আর ওই কাগজপত্রগুলো আছে সেগুলো জানতে পারবে না। আমারও সেটাই মনে হয়েছিল, তাই কাল রাতে আমি পুলিশের পাহারার ব্যবস্থা করেছিলাম আশেপাশে। তাছাড়া তোমার তো মনেই আছে, আর সন্ধেবেলায় আমি বেরিয়ে পড়েছিলাম, সুযোগ বুঝে ঢুকে পড়েছিলাম রমাকান্ত বাবুর বাড়িতে। আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি যে বলেছিলে ওই বাড়ির ওপর অপরাধীরা নজর রেখে চলেছে, তাহলে তুমি ঢুকলে কি করে? তুমি রমাকান্তবাবুর বাড়িটা ভালোভাবেই দেখেছো, তার আশেপাশের পাঁচিলগুলো ভালোভাবে দেখেছো। আমি সেখানে কিন্তু এমনি এমনি যাইনি, আমি গিয়েছিলাম ছদ্মবেশে, তাই অন্য কারোর পক্ষে আমায় চেনা সম্ভব ছিল না, একমাত্র রমাকান্তবাবু ছাড়া। কারণ তিনি আমায় বলেছিলেন আমি ছাড়া অন্য কাউকে দেখলে তিনি দরজা খুলবেন না। তাই আমি আগেই বলে দিয়েছিলাম আমি ছদ্মবেশে যাব। সন্ধ্যের দিকে ছদ্মবেশ নিয়ে রমাকান্তবাবুর পাশের বাড়িতে গিয়ে প্রথমে ঢুকে পড়ি, তারপর সেখান থেকেই লক্ষ্য রাখতে থাকি। একটু পরে যখন বুঝতে পারি যারা রমাকান্তবাবুর বাড়ির উপরে নজর ডাকছে তারা বোধহয় খানিকটা দূরে রয়েছে, তখনই পাশের বাড়ির পেছনের দিক দিয়ে বেরিয়ে গিয়ে ঢুকে পড়ি রমাকান্তবাবুর পেছনের ঘরের দরজা দিয়ে। যারা অনুসরণ করছিল তারা কিন্তু সব সময় এক জায়গায় দাঁড়িয়ে অনুসরণ করছিল না, আসলে তারা রমাকান্তবাবুর পেছনের দিকের এবং সামনের দিকের রাস্তাতে হাঁটতে হাঁটতে অনুসরণ করছিল। সুযোগ বুঝে অন্ধকারের মধ্যে তার বাড়ির মধ্যে ঢুকি। অন্ধকারের সুযোগ নিয়ে রমাকান্তবাবুর বাড়ির দোতলার একটা ঘরের কাছে লুকিয়েছিলাম। রমাকান্তবাবুকে বলে ইচ্ছে করেই ছাদের দরজাটা খোলা রেখেছিলাম। আমি ভেবেছিলাম অপরাধী হয়তো দরজা খোলা দেখে সামান্য ভয় পাবে, কিন্তু দরজাটা এমনভাবেই খোলা ছিল যেন দরজার ছিটকিনি দিতে কেউ ভুলে গেছে। এদিকে বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ, ওটা বাড়িতে অন্ধকার, তাই অপরাধী সুযোগ নিয়ে ছাদের দরজা থেকে নেমে আসে, তারপর নিচের দিকে যেতে শুরু করে। সেখানেই আমি একটা কাজ করেছিলাম। সিঁড়িতে একদম নামার মুখে একটা মোটা দড়ি সিঁড়ির একটা ধাপের কাছে আড়াআড়িভাবে সিঁড়ির রেলিং আর দেওয়ালের সাথে বেঁধে রেখেছিলাম। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে পড়ার শব্দ শুনলেই রমাকান্তবাবু ঘর থেকে বেরিয়ে আলোটা জ্বালাবে আর আমি তখন বেরিয়ে পড়ব, এরকম আমাদের হিসেব ছিল। আমি বুঝতে পারলাম অন্ধকারে ছাদের দরজা খুলে দুজন নেমে এলো, তারপর তাদের মধ্যে একজন দোতলার ঘরগুলোর কাছে এলো। আমি যে ঘরের ভেতরে দরজার সামান্য ফাঁক করে রেখেছিলাম সেখানে এসে একজন দাঁড়ালো। আমি বারবার ভাবছিলাম সে যদি দরজা খুলে আমায় দেখতে পায় তাহলে তাকে না হয় আমি ধরতে পারবো, কিন্তু আরেকজন পালিয়ে যাবে। কিন্তু ভদ্রলোক যখন আমার দরজার কাছে এসে দরজাটা দিয়ে সামান্য ঠেলে খুলে দিল, তখন তুমি ভাবতে পারবে না অজি আমি দরজার এক পাশে অন্ধকারে চুপ করে বসে কিভাবে অপেক্ষা করছিলাম। ভদ্রলোক আবার দরজাটা বন্ধ করে দিলেন, টর্চ দিয়ে ঘরের উল্টো দিকের দেওয়ালে আলো ফেললেন, কিন্তু আমি একটা চেয়ারের পেছনে লুকিয়ে থাকার জন্য তিনি আমায় দেখতে পাননি। তারপর তারা নিচে চলে যেতেই একটু পরে হুড়মুড় শব্দ শুনতে পেলাম, তখনই জ্বলে উঠল সব কটা আলো। আমিও ছাদের কাছে আলোটা জ্বালিয়ে দিলাম। তারপর আমার হাতে পিস্তল আর অপরাধীদের হাতে ছুরি। বুঝতেই পারছো, তাদের মধ্যে একজন এগিয়ে গিয়ে রমাকান্তবাবুর উপর আক্রমণ করতে যেতেই তিনি বুদ্ধি করে ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। অপরাধী কিন্তু কখনো থামে না, তাই আমায় বাধ্য হয়ে গুলি চালাতে হলো তাদের একজনের পায়ে। অপরজন ছুরিটা ছুড়ে দিলে আমার দিকে, সামান্য মাথাটা নিচু করেছিলাম, তা না হলে এতক্ষণে আর দেখতে হতো না। ছুরিটা গিয়ে লাগলো আমার পেছনের কাঠের দরজায়। আবার একটা গুলি চালাতেই হলো, তবে গুলির শব্দ শুনে ততক্ষণে আশেপাশে থাকা পুলিশেরা চলে এসেছিল। দরজা রমাকান্তবাবু নিজেই খুলে দিয়েছিলেন। পুলিশের দল আসতেই ওদেরকে তুলে নিয়ে আসা গেল।
একবার গারদের কাছে গিয়ে দেখে এসো। আমি জেলের দিকে তাকালাম। ভেতরে যে দুজন বসে রয়েছে তা বোঝা গেল, তবে তাদের মুখ দেখা গেল না। তারা পেছনের দিকে ঘুরে বসে আছে। আমি সেদিকে গুরুত্ব না দিয়ে বললাম, কিন্তু ব্যোমকেশ, এই যে শ্যামাকান্ত বাবুর ব্যাপারে তুমি বলেছিলে, তিনি আসলে মার্কাস দলের কোনো সদস্য ছিলেন না, তাহলে তিনি কি ছিলেন? ব্যোমকেশ উত্তর দেওয়ার আগে রমাকান্ত বাবু মাথা নিচু করে আস্তে আস্তে বলে উঠল, আমি সবসময় ভেবে এসেছিলাম বাবা আসলে অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। সবসময় এটাই আমার মাথায় ঘুরত, তাই বাবার সাথে আমার দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু আমি জানতাম না তিনি আসলে একজন পুলিশের লোক ছিলেন। রমাকান্ত বাবুর কথায় আমি অবাক হয়ে গেলাম। ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখলাম সে হাসছে। এমনকি দাসবাবুর দিকে তাকাতেও দেখতে পেলাম দাসবাবুও হাসছেন। এবারে দাসবাবু বললেন, শ্যামাকান্ত বাবুর ব্যাপারে যখন কোনো কিছুই জানা যাচ্ছে না, তখন হঠাৎ করে আমার মনে হলো পুলিশের কাছে থাকা অপরাধীদের তালিকা খুঁজে দেখা দরকার। সেটা খুঁজে দেখেও কিন্তু তার ব্যাপারে কিছু জানতে পারলাম না। একটা লোক, অথচ তার ব্যাপারে কোথাও কিচ্ছু নেই। এমনকি কৃষ্ণনগর থানাতেও আমরা খোঁজ খবর নিয়েছিলাম, সেখানেও তেমন কিছু নেই। তখনই একবার মনে হলো পুলিশের গুপ্তচরদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া দরকার। তখনই ওপর মহলে লালবাজারের সঙ্গে কথা বলতে এবং তাদের অনেক পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে জানা গেল আসলে শ্যামাকান্তবাবু পুলিশের একজন গুপ্তচর ছিলেন। ওই মার্কাস দলের 20 বছর আগে যে ধরা পড়ার একটা ঘটনা রয়েছে, তিনি ছিলেন আসলে শ্যামাকান্তবাবু। তাছাড়া 12 বছর আগে যে দলটা ধরা হয়, তার পেছনেও ছিলেন এই শ্যামাকান্তবাবু। তবে তার কাছে অনেক কিছু তথ্য থাকার কথা ছিল, যেগুলো আসলে এই দলটাকে শাস্তি দেওয়াতে পারে। তথ্যের অভাবে এবং প্রমাণের অভাবে অনেকেই ছাড়া পেয়ে গেছিল এর মধ্যে। অজিত, তুমি ভাবতে পারবে না শ্যামাকান্ত বাবু আসলে কত বড় একজন দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন। তিনি নিজের কাজের জন্য পরিবারকে ছেড়ে দূরে থাকতেন। এমনকি তার স্ত্রীর মৃত্যুর পরেও তিনি পুলিশের কাজ ছেড়ে দেননি পুরোপুরি। তোমার মনে আছে, ভবানী বলেছিল ও সপ্তাহে একবার করে শ্যামাকান্ত বাবু ব্যাংকে যেতেন। আসলে তিনি ব্যাংকে যেতেন না, তিনি যেতেন পুলিশের হেডকোয়ার্টারে। সেখানেই মার্কাস দলের ব্যাপারে তিনি কথোপকথন করতেন। তবে আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট কারণে তিনি তথ্যগুলো পুলিশের হাতে তুলে দেননি কখনো। আসলে তিনি এদের ব্যাপারে হয়তো আরও কিছু জানতে চেয়েছিলেন। আর ওই বাক্সটা, যে বাক্সের মধ্যে সোনার মোহরগুলো রয়েছে? প্রায় 14-15 বছর আগে মার্কাস দল এক জমিদারের বাড়ি থেকে ওই মোহরগুলো চুরি করেছিল। সেগুলো তাদের কোনো গোপন আস্তানায় ছিল। আমার মনে হয় সেখানে খুঁজতে গিয়ে শ্যামাকান্ত বাবু ওগুলো উদ্ধার করতে পারেন। তবে সেগুলো কেন পুলিশের হাতে তুলে দেননি সেটা আমি... বাবা সবসময় বলতেন তিনি কখনো জেনে শুনে কোনো অন্যায় করেননি। বাবা এটাও বলতেন একদিন আমি সব বুঝতে পারবো, তখন আমি বাবার থেকে দূরে থাকতে পারবো না, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। কিন্তু ভাবতে পারিনি সত্যি এতটা দেরি হয়ে যাবে। রমাকান্ত বাবুর মাথাটা আরও নিচু হয়ে এলো। তিনি একটা হাত দিয়ে তার মুখ ঢাকলেন। আমি বুঝতে পারছিলাম রমাকান্ত বাবু কাঁদছেন, আর সেটাই স্বাভাবিক। ব্যোমকেশ চেয়ারে বসেই রমাকান্ত বাবুর কাঁধের উপর একটা হাত রাখল। তারপর বলল, রমাকান্ত বাবু, আপনি ভেঙে পড়লে কি করে হবে? আপনি তো জানেন আপনার বাবা কত বড় একজন মানুষ ছিলেন। আপনার বাবার জন্য আপনার গর্ব হওয়া প্রয়োজন। আপনার নিরাপত্তার কারণেই তিনি আপনাকে সবসময় দূরে রেখেছিলেন। তিনি এটাও জানতেন মার্কাস দলের যারা তার জন্য জেল খেটেছে, তারা শুধু শ্যামাকান্ত বাবুকে নয়, আপনাকেও খুন করার চেষ্টা করবে। তাই তিনি আপনি বড় হওয়ার পরেও আপনাকে দূরে রেখেছিলেন। রমাকান্ত বাবু মাথা তুলল, তার দু চোখের কোণে জল। তিনি ধরা গলায় বললেন, অথচ আমি বাবাকে কত ভুল বুঝেছি। বারবার বাবাকে অভিযোগ করেছি আমি তার কাছে থাকতে না দেওয়ার জন্য। এমনকি মাঝে মাঝে এমনও বলেছি যে আমি হয়তো তার নিজের সন্তান নই। অনেক ভুল করেছি ব্যোমকেশ বাবু, অনেক ভুল করেছি। রমাকান্ত বাবু কিন্তু আর তার চোখের জল ধরে রাখতে পারলেন না। তার চোখ থেকে জল নেমে এলো। দাসবাবু বললেন, রমাকান্ত বাবু, আপনার গর্ব হওয়া উচিত। আপনার বাবার জন্য আর এখন শুধু সেই কাগজপত্রগুলো আর ওই
বাক্সের মোহরগুলো খুঁজে বার করতে পারলেই। তা নিয়ে চিন্তা করতে হবে না। ওই মোহরের বাক্স রমাকান্ত বাবুর বাড়িতেই আছে, আর ওই কাগজপত্রগুলো আমার কাছে আছে। কিন্তু সেই মার্কাস দলে কি দুজনই ছিল? 20 বছর আগে ওই দলের আসলে অনেকেই ধরা পড়ে গিয়েছিল। তারপরে তারা নতুন করে যে দল বানিয়েছিল তার মধ্যে অনেকেই 12 বছর আগে ধরা পড়ে যায়, তখনই দলটা ভেঙে যায়। তবে তারপরে এই দুজন আরো কয়েকজন মিলে নতুন করে মাসখানেক আগে দলটাকে আবার তৈরি করার চেষ্টা করে, এবং তারা প্রথম কাজ হিসেবে শ্যামাকান্ত বাবুকে খুন করে। কিন্তু শ্যামাকান্ত বাবুকে খুন করলো কিভাবে? এ ব্যাপারে ভবানী আমাকে সাহায্য করেছেন। শ্যামাকান্ত বাবুর ঘরের পাখাটা হঠাৎ করেই তার আগের দিন খারাপ হয়ে যায়। শ্যামাকান্ত বাবু একজন ইলেকট্রিক্যাল লোক আনার জন্য বলেছিল ভবানীকে। ভবানীও তার চেনা একজন কাজের লোককে বলে, তবে ভবানী যে সময় বাড়িতে ছিল না সে সময় একজন লোক বাড়িতে ঢুকে পাখা ঠিক করে দিয়ে যায়। আমার মনে হয় ওই সময় অন্য কেউ একজন বাড়িতে ঢুকেছিল, তবে ভবানী ব্যাপারটা প্রথমে মনে করতে পারেনি। পরে ব্যাপারটা সে মনে করতে পেরেছিল। আসলে ভবানী যখন শ্যামাকান্ত বাবুকে জিজ্ঞেস করেছিল পাখা ঠিক হয়ে গেছে কিনা, তখন শ্যামাকান্ত বাবু বলেছিলেন তার ঠিক করার লোক এসে পাখা ঠিক করে দিয়ে গেছে। তবে ভবানীর কাছে সমস্তটা শুনে আমি তার সেই চেনা ইলেকট্রিক্যাল লোকটির সাথে কথা বলি। তখন সে জানায় সে যায়নি। সে যাওয়ার আগেই আরেকজন এসে তাকে জানিয়ে দিয়ে গেছে যে ও বাড়িতে আর যাওয়ার প্রয়োজন নেই, তাকে নাকি ভবানী পাঠিয়েছে। ওই সুযোগে ওই লোকটি ঢুকে শ্যামাকান্ত বাবুর বিছানার এমন একটা জায়গায় সুচটা রেখে আসে যাতে শ্যামাকান্ত বাবু শুতে গেলেই তার ঘাড়ের ওই নির্দিষ্ট জায়গায় সুচটা ঢুকে যায়। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময় প্যারালিসিস হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল। তবে শ্যামাকান্ত বাবুর বয়স খানিকটা হয়েছিল, তাই হয়তো তার মৃত্যুটা হয়েছে। রমাকান্ত বাবু সামলে উঠলেন। সমস্ত তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়া হলো। এমনকি যে বাক্সে সোনার মোহর ছিল সেই বাক্সটা পর্যন্ত রমাকান্তবাবু পুলিশের হাতেই তুলে দিলেন। সবশেষে রমাকান্তবাবু ব্যোমকেশের দুটো হাত চেপে ধরে বললেন, আপনি না থাকলে আমি জানতেই পারতাম না যে বাবার সাথে আমি কি অন্যায় করেছি, আর আমার বাবা আসলে কে ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যোমকেশ বাবু, অনেক ধন্যবাদ। ব্যোমকেশ হেসে তার দিকে তাকিয়ে বলেছিল, একটা কথা মনে রাখবেন রমাকান্ত, আসলে আমরা সব সময় যা দেখি তা সবটাই কিন্তু সত্যি হয় না। অনেক সত্যিই আমরা অনেক সময় দেখতে পাই না। আমার মনে হয় আপনার শহরে থাকাটা ঠিক হবে না। রমাকান্তবাবু মাথা নাড়িয়ে বেরিয়ে গিয়েছিল। আমরা ফিরে এসেছিলাম বাড়িতে। এবার বাড়িতে গিয়ে আর একটা নতুন কেস শুরু হবে বৌঠান আর ব্যোমকেশের মধ্যে। আপনি শুনছিলেন অন্ধকারের গল্পকথা 2.0। আজকের গল্পটি আপনার কাছে কতটা ধাঁধা রেখে গেল তা অবশ্যই কমেন্ট করবেন। আপনার মতামত ও বিশ্লেষণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি রহস্যের সমাধানই হয় ভাবনার মধ্যেই। এরকম আরও রহস্যে ভরা গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি আরও নতুন নতুন রহস্যের সন্ধান চান তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো রহস্যের মোড়কে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।